হ্যালো ভিউয়ার্স, আলোর ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি মাইতি। প্রতিদিন নতুন নতুন মাফিয়া ও হ্যাকারের গল্প শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে। কলেজে আমি নতুন, শুধু কলেজে নয় শহরেও আমি নতুন। বাবা ট্রান্সফার হয়ে ঢাকায় আসলো। আসলে সরকারি কর্মকর্তা, তাই তাদের অনেক সময় বিভিন্ন জায়গায় ট্রান্সফার হতে হয়। আর আমারও ইচ্ছা নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে, আর অনেক ইচ্ছাও ছিল ঢাকা শহরে আসার। যাক, আল্লাহ আমার ইচ্ছাটা পূরণ করলো। আমি কলেজের দিকে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে নিজের পরিচয়টা দিয়ে দিই। বরাবরের মতো আমি ওয়াহিদুর রহমান, অন্তর, অনার্স তৃতীয় বর্ষে পড়ি। কিন্তু এখন ঢাকা শহরে পড়তে হবে, তার কারণ তো আপনারা জানেনই। পরিবারের একমাত্র আদরের ছেলে আমি, আব্বু আম্মু মিলে আমাদের পরিবার। বাকি কাহিনী গল্পেই জানতে পারবেন। আমি কালকে এই কলেজে এডমিশন নিলাম, আর আজকে আমার প্রথম দিন এই কলেজে। জানি না এই কলেজের মানুষ কেমন হবে। শুধু কলেজ নয়, এই শহরের মানুষ কেমন হবে তা আমার অজানা। তবু বুকে বল নিয়ে ক্যাম্পাসে হেঁটে গেলাম। এই চশমা উদ্দিন, কে যেন আমাকে চশমা উদ্দিন বলে ডাক দিল। আসলে আমি চশমাটা পরে আছি যার করে পাওয়ার এটাই বলতে পারেন শখের জন্য, কিন্তু আমি পড়লাম ভদ্র থাকার জন্য। এই চশমিশ, চোখের সাথে কি কানেও কম শুনিস নাকি? জি ভাইয়া, বলুন আমাকে কেন ডাকলেন? দেখে তো ভদ্রঘরের ছেলে মনে হচ্ছে। থ্যাংক ইউ ভাইয়া। সেখানে শুধু ছেলেটাই না, সেখানে দুজন মেয়ে, তিনটা ছেলে উপস্থিত আছে। তবে মেয়েগুলো শার্ট প্যান্ট পরা, যা দেখে আমার কেমন জানি লাগছে। এই তোর নাম কি রে? কলেজে তো নতুন মনে হচ্ছে। জি, আমার নাম মোহাম্মদ ওবায়দুর রহমান অন্তর, আর আমি আজই কলেজে আসলাম। এখান থেকেই মেয়ে একটা বলে, ফার্স্ট ইয়ার মনে হচ্ছে। না আপু, সেকেন্ড ইয়ারে পড়ি। আসলে আমার আব্বু এই শহরে ট্রান্সফার হয়েছে, আর আমারও ইচ্ছেও ছিল ঢাকা শহরে আসার। আব্বা, দেখে তো অনেক ইনোসেন্ট মনে হচ্ছে। আর ভালোই, তুই আমাদের সাথে পড়িস। আচ্ছা, মুরগি হতে পারিস? সরি। এত ন্যাকা না সেজে মুরগি তো হ। আরে ছেলে কখনো মুরগি হয় নাকি? ছেলেরা মোরগ হয়। আর আমাকে আপনারা মনে হয় র্যাক দিচ্ছেন। দিচ্ছি। আসলে নতুনদের এভাবে আমরা স্বাগতম জানাই। তো কথা বলিস না, না হলে কিন্তু। আমি কিছু বলতে যাবে, তখন গাড়ির হর্ন শোনা যায়। আর খেয়াল করলাম সেই হর্নের আওয়াজ শুনে সবাই কেমন যেন চুপসে গেল। আমি দেখলাম আমার পিছনে বরাবর একটা কালো গাড়ি ক্যাম্পে দাঁড়ালো। আর দেখলাম সবাই নিস্তব্ধ হয়ে গেল, তাদের মুখে কোনো কথা নেই। দেখলাম সেই গাড়ি থেকে দুজন কালো পোশাক পরা গার্ড বের হলো। আর সেখান থেকে একজন গাড়ির দরজা খুলে দিল। সেখান দিয়ে একটা মেয়ে বের হলো, যা দেখতে অপরূপ সুন্দরী। কিন্তু সেই মেয়েটাকে দেখে সকলের চোখে ভয় দেখলাম। এবার প্রশ্ন হলো, কে এই মেয়ে? কেন সবাই এই মেয়েকে দেখে ভয় পেয়ে যায় আর একদম নিস্তব্ধ হয়ে গেল? যেন মনে হচ্ছে কারোর জন্য শোক দিবস পালন করতেছে। এই সুযোগে আমি সেখান থেকে কেটে পড়ি। কিছু দূর যেতেই দিলাম দৌড়। পরে না হলে মেয়েটার সম্পর্ক জেনে নিব, কিন্তু সেখানে থাকলে আমাকে রেগের শিকার হতে হবে। আমিও ক্যাম্পাসের অন্যদিকে চলে যাই। সেখানে একটা বটগাছ আছে, যা সিমেন্ট দিয়ে ভরাট করে রাখা। সেটাতে মানুষ বসতেও পারে। আমিও সেখানে বসে পড়ি। দৌড়ানোর কারণে আমি একটু হাঁপিয়ে যাই। এই যে মিস্টার, আমি তাকে দেখি একটা মেয়ে আমার দিকে পানির বোতল এগিয়ে দিল। আমি হাঁ করে আসি। কি হলো নিন? দেখে তো মনে হচ্ছে অনেক তৃষ্ণার্ত। নিন পানি খান। থ্যাংক ইউ। তারপর পানির বোতল নিয়ে পানি খেলাম। তারপর মেয়েটাকে পানির বোতলটা দিয়ে দিলাম। আপনার ভাগ্য একদিক দিয়ে ভালোই, একদিক দিয়ে খারাপ। মানে? মানে আপনি অল্পের জন্য র্যাগের শিকার থেকে বেঁচে গেলেন, কিন্তু এখন থেকে আপনাকে অন্যদের মতো চুপচাপ থাকতে হবে। কেন, এখানে কি কথা বলা নিষেধ নাকি? না, তবে এইমাত্র একটা মেয়েকে দেখলেন, সেই মেয়েটার সামনে তো দূরে থাক, তার উপর যদি কারো ছায়াও পড়ে, না হলে সেই মেয়েটা ওই মানুষটার অবস্থা খারাপ করে ছাড়ে, বলতে গেলে আদমোড়া করে ছাড়ে। আমি মেয়েটার কথা শুনে কিছুটা অবাক হলাম। কেন, এই কলেজ তার নাকি? বলতেই পারেন। আসলে আপনি জানেন না ওই মেয়েটাকে। আপনাকে তো দেখে নতুনই মনে হচ্ছে। হ্যাঁ, আমি নতুন। তারপর আমি সব বললাম। আপনি অন্য কলেজে গেলেই ভালো হতো, কারণ এখন এই কলেজে কেউ থাকতে চায় না। কেন, এখানে কি হয়েছে?
সবই ওই মেয়েটার জন্য। কেউ কোনো মজা করে বেড়াতে পারে না, সবাইকে সাবধানে চলাফেরা করতে হয়। আর আমাদের সকলকে সেই মেয়েটার কথা মতো চলতে হয়, এবং কি লেকচারাররা ও প্রিন্সিপাল ছাড়াও। কেন, মেয়েটা ভূত না ভাল্লুক? মেয়েটা ভূত ভাল্লুক বললে ভুল হবে, বলতে গেলে মেয়েটা একটা লোভী মাফিয়া। তার কথা মতোই পুরো ক্যাম্পাস চলে। আর তার এই শক্তি আসে তার বড় ভাই লিটন থেকে, যে আমাদের ঢাকা শহরের একজন বিজনেসম্যান হলেও যে পুরো ঢাকা শহরে রাজত্ব করে বেড়ায়। আর লিটন ভাইয়ের একমাত্র বোন হওয়ার কারণে সেও তাকে ফ্রিডম দিয়ে দিচ্ছে, যার ফল আমাদের ভোগ করতে হচ্ছে। আমি এই লিটন ভাইয়ের কথা এখানে আসার আগে শুনলাম, মনে করছিলাম সামান্য একজন গুন্ডা হবে, তবে ঢাকা শহরের মাফিয়া কিং হবে তা জানতাম না। এখন তো গেল টুকু গেলাম মনে মনে। ভাই রে ভাই, আসলে কুফাই ধরছে। কেন যে এই কলেজে আসলাম, ধুর, এখন কি হবে? থাক, আপনি একটু সাবধানে চলাফেরা করলেই হবে। বাই দ্য ওয়ে, আমি অবনী সরকার। আর তুমি? আমি ওবায়দুর রহমান অন্তর। বাহ, নামটা তো সুন্দর। তোমাকে দেখেই আমার ভদ্র মনে হলো, আর নামটাও ভদ্রদের মতো। আর আমিও তোমার সাথেই পড়ি, মানে তোমার ক্লাসমেট আমি। যাক, ভালোই হলো। এখন আর অসুবিধা হবে না ক্লাস খুঁজতে। আচ্ছা, ওই লেডি মাফিয়ার নাম কি? তার নাম ফারিয়া বিনতে আফরোজ, তবে তাকে সবাই ফারিয়া ম্যাডাম বলেই ডাকে। আর আমাকে আপনি আপনি বলিও না, আমি যেহেতু তোমার ক্লাসমেট তাই তুমি করে বলিও। আর যত পারবা ফারিয়া থেকে দূরে থাকো। মেয়েটা অনেক মারাত্মক লেভেলের জিনিস। যদি কেউ তার সাথে জাস্ট ক থেকে খ করে তাহলে সেই ব্যক্তি শেষ। একে তো ফারিয়া নিজের হাতে সেই ব্যক্তির অবস্থা টাইট করবে, না হলে গার্ড দিয়ে এমন মার খাওয়াবে, একে তো কয়েক মাস বেড়ে থাকতে হবে, না হলে পঙ্গু হয়ে বাকি জীবন কাটাতে হবে। থ্যাঙ্কস ফর অ্যাডভাইস। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? কেন? তারপর অবনীর সাথে ফ্রেন্ডশিপ করে নিলাম, কিন্তু অবনীর মুখে যা শুনলাম তাতে আমার একটু মাথাটা গরম হয়ে যেতে লাগলো। তবু নিজেকে কন্ট্রোল করে নিলাম। আমি আর অবনী ক্লাসের দিকে গেলাম। সেখানে অবনী আর কিছু ফ্রেন্ডের সাথে পরিচয় করে দিল। তারপর আমি একটা সিটে গিয়ে বসি। কিছুক্ষণ পর লেকচারের স্যার আসে আর সবাইকে গুড মর্নিং উইশ করে। তোমাদের মধ্যে একজন নতুন স্টুডেন্ট আসার কথা, সে কি এসেছে? জি স্যার, আমি আসছি। সবাইকে তোমার পরিচয় দাও। আমার নাম ওবায়দুর রহমান অন্তর, আর আমি আজ থেকে আপনাদের সাথে এই কলেজে পড়বো, আর আপনাদের সাথেই অনার্স কমপ্লিট করব। সবাই অন্তত এর সাথে বন্ধুত্ব রূপ আচরণ, আর তার যদি কোনো অসুবিধা দ্বারা তার সমস্যা দূর করার চেষ্টা করবা। তারপর ক্লাস করাতে শুরু করে। 5 মিনিট পরে দেখলাম ফারিয়া আমাদের ক্লাসে আসে। তাকে দেখে সবাই দাঁড়িয়ে যায়, যা দেখে আমি অবাক না হয়ে পারলাম না। অন্তর দ্বারা, না হলে কপালে দুঃখ আছে। আমিও অবনীশ কথা শুনে দাঁড়িয়ে গেলাম, কিন্তু এই জিনিসটা দেখাই মেজাজ খারাপ হয়ে গেল। আর সবচেয়ে কষ্ট লাগলো, স্যার পর্যন্ত তার জন্য দাঁড়িয়ে যায়, আর ফারিয়া স্যারের পারমিশন ছাড়াই ক্লাসে ঢুকে সে সিটে বসতে সকলে সিটে বসে। খেয়াল করলাম ফারিয়া আমার দিকে রাগে চোখে তাকিয়ে আছে, কিন্তু কেন তা আমি জানি না। তবে আমার ভিতরে অন্য কিছু চলতেছে। পাওয়ার পাইছে ভালো কথা, কিন্তু তার অপব্যবহার করতে হবে এটা কোনো কথা? তবুও বাদ দিলাম, কারণ আমি নতুন, সো এখানে কোনো ঝামেলা চড়াতেই চাচ্ছে না। আমি ক্লাস করতে লাগি, কিন্তু ক্লাসে তেমন মজা বা হইহুল্লোড় হয় না। সবাই একদম চুপসে আসে, মনে হচ্ছে কে মরে গেছে আর আমরা এখানেই শোক দিবস পালন করতেছি। পুরাই বোরিং ক্লাস হলো। ক্লাস শেষ করলাম। আমি ক্লাস থেকে বেরিয়ে যেতেই কেউ একজন আমাকে ধরে ফেলে। পরে দেখি অবনী। কোথায় যাস? এমনি একটু ঘুরবো আর কি। চল, আমাদের সাথে আড্ডা দিবি? না, আমার থেকে আনইজি লাগতেছে। আরে চল তো। বলে আমাকে টানতে টানতে নিয়ে গেল তাদের আড্ডায়। আসলে তাদের সাথে আড্ডা দিতে ভালোই লাগে, কারণ তারা খুব ফ্রেন্ডলি বিহেভ করে, আর এটাই তো প্রয়োজন। আমরা আড্ডা দিচ্ছি, এমন সময় আমার ফোনটা বেঁচে ওঠে। গাইজ, আমি আসতেছি, তোমরা আড্ডা দাও। আমিও চলে গেলাম এক কোনায়। সেখানে গিয়ে দেখি আমার গিজারের দোস্তি তানভীর ফোন দিয়েছে। আমিও রিসিভ করি। হ্যালো মামা, কি অবস্থা, কেমন আছিস? শালা একটা শক্ত ধরেই কইছিলি তুই? শালা, আব্বুর ট্রান্সফার হয়েছে, এখানে আমার কাজ নাই। মালপত্র কি তুই এসে ঠিক করে দিয়ে যাবি? দূর বেটা, তুই ছাড়া ভালো লাগে না। তুই থাকলে তো এমনিতেই বেটা মন চাঙ্গা হয়ে যায়। শালা না গেলে কি হইতো, আমার জন্য একটু স্যাক্রিফাইস করতি। শালা, এই সুযোগ কি হাতছাড়া করুম নাকি?
তুই থাকলে তো কোনো মেয়ের সাথে কথা বলতে ভয় লাগে। কোন জায়গায় কি দিয়ে বাঁশ দিয়ে বসে থাকিস। ইজ্জত তো অর্ধেক তুই খাইছিস, তাই নতুন শহরে আসলাম একটু ইজ্জত বানাতে। মামা ঝুঁক কিন্তু চিরস্থানীয় নয়। শালা এইদিকে আসবি তো একটা মাইরে শালা এইদিকে আসবি তো একটা মাইরও মিস যাইবো না। আচ্ছা, বাকিদের কি অবস্থা? আর আমার ভাই ব্রাদার গুলো কেমন আছে? সবগুলোর এখন মরার মতো অবস্থা। তুই নাই, তাই সবগুলারে এতিম এতিম লাগে রে। মামা এটা কিন্তু ঠিক বললি না তুই। যাক, এই শহরে এসে নিজেকে একটু ভদ্র তো বানাতে পারলাম। তোদের কাছে থেকে তো নিজেকে হিটম্যান বানাইছি। শালা সব তুই করলি আর তুই আমার উপর চাপাচ্ছিস। আহ আমি আর তানভীর ফোনে কথা বলতেছি, তখনই একটা চিৎকার শুনতে পেলাম। মনে হয় কোনো ছেলে চিৎকার করছে। দোস্ত, এটা কিসের চিৎকার ছিল? আমিও তো অবাক হলাম বেটা। মামা তুই কিছু করিস নাই তো? শালা আমি তোর সাথে ফোনে কথা বলতেছি, আমি কি করব? দেখ মামা, উল্টাপাল্টা কিছু করিস না। লাস্ট টাইম কি হয়েছে মনে আছে তো? শালা ফোন রাখ, আর কি হয়েছে দেখতে দে। দোস্ত, নিজেকে শান্ত রাখিস। আর দরকার পড়লে আমি ওই দিকের আমাদের সাথে একজন আছে তাকে বলবো। না, কাউকে কিছু বলতে হবে না, আমি সামনে নিব। এখন ফোন রাখতো। ভাই, বি কেয়ারফুল অ্যান্ড কুল। শালার হাত চাইটা কথা শোনার ইচ্ছাই নেই, বরং কে চিৎকার করলো তা আমার দেখতে হবে। আমি ফোন পকেটে ঢুকে চলে গেলাম ক্যাম্পাসে। সেখানে গিয়ে দেখি অনেকেই ভিড় জমি আছে। আমিও সেখানে চলে গেলাম। তারপর যা দেখলাম তা দেখে অবাক না হয়ে পারলাম না। ফারিয়ার দুজন বডিগার্ড এক ছেলেকে ধরে আছে। ছেলেটা অনেক রক্তাক্ত অবস্থায় দেখতেছি, আর ফারিয়া দাঁড়িয়ে সেই ছেলেটার দিকে তাকিয়ে হেসে যাচ্ছে। আমি দেখলাম ফারিয়ার হাতে একটা হকি স্টিক। মনে হয় সেই স্টিক দিয়ে ছেলেটাকে মারবে। আমি নিজেকে আর আটকাতে পারলাম না। আমি যখনই সেখানে যেতে নিব তখনই কেউ একজন আমার হাত ধরে ফেলে। আমি দেখলাম অবনী আমার হাত ধরেছে। কই যাস তুই? অবনী, ছাড়ো আমাকে। অন্তত তুই এখানে গেলে তোকে মারবে। ভাই যাস না প্লিজ। আমার মনে পড়লো আমি এখন সে নই, আমি এখন একজন সাধারণ মানুষ। তবু আমি যাব ছেলেটাকে, আর মারলে ছেলেটা মরে যাবে। অবনী, ছাড়ো আমাকে। এই মেয়ে, ছেলেটার হাত ধরে আছিস কেন? আসতে দাও ওকে। ফারিয়ার কথা শুনে সবাই আমার আর অবনীর দিকে তাকিয়ে আছে। ম্যাডাম, ও এখানে নতুন, তাই কিছুই জানে না, প্লিজ ওকে ছেড়ে দেন। এই মেয়ে, দেখতেছিস না তার মধ্যে মানব দরদি বেড়ে গেছে? কোনো কথা বলবি না, তাকে আসতে দে। আমিও অবনীর থেকে ঝাড়ি মেরে হাত ছাড়িয়ে নিলাম। তবে ফারিয়ার কথা শুনে সবার চোখে ভয় দেখতে পাচ্ছি। আমিও সেই ছেলেটার কাছে যাই। এই, তোরা এই আবালকে ছাড় আর এই বীর পুরুষকে ধর। সাথে সাথেই ফারিয়ার সেই গার্ডটাকে ধরে ফেলে। ফারিয়াও আমার কাছে এগিয়ে আসে। কি রে বীর পুরুষ, তুই আমার কাজে নাক গলালি কেন? কি মরার জন্য এত ইচ্ছে কেন তোর? আজকে ক্লাসেও দেখলাম তুই আমার আসার পরে দাঁড়ালি না। না, দাঁড়াইছিস তবে একটু দেরি করে। আর আমি লেট মানুষ একদম ঘেন্না করি। আর কি মনে করিস নিজেকে তুই? তুই জানিস আমি কে? আমার এলাকায় আসলি, আবার আমার কলেজে আসলি, অথচ আমাকেই সম্মান করলি না। তুই তো আস্ত একটা বেয়াদব। বলেই দিল আমাকে ঠেস করে কষে একটা থাপ্পড়, যাকে প্রচুর ব্যথা পাই। কিন্তু আমাকে ফারিয়ার গাঁটে ধরে আছে। এই ছোট লোক, খ্যাত, নিজেকে হিরো মনে করিস তাই না? হুম, দেখতে তো একদম ইনোসেন্ট বাচ্চার মতো, কিন্তু কলিজা মনে হয় তোর বড়, তাই না? আপু, আপনি আমাকে মারলেন কেন? আর আপনি যে কাজ করে বেড়ান সেটা কি ঠিক? এই ছোট লোকের বাচ্চা, তুই আমাকে ঠিক বেঠিক শেখাবি? তোর সাহস তো কম না? তুই আমার সাথে মুখে মুখে কথা বলিস। এই, তোরা শুধু ধরেই রাখবি নাকি মারবি ওকেও? আমাকে যখনই মারতে যাবে তখনই কলেজে আরো একটা কালো গাড়ি আসে, যা দেখে ফারিয়ার গার্ড আমাকে মারেনি, বরং সেখানে থেমে গেল। সেই গাড়ি থেকে একটা লোক বের হয়, আর সাথে সাথেই ফারিয়া সেই লোকটার কাছে চলে যায়। ভাইয়া, বলে ফারিয়া লোকটাকে জড়িয়ে ধরে। তার মানে এই লোকটাই লিটন ভাই। ভাইয়া, এই ছেলেটা আমার মুখে মুখে তর্ক করেছে। ভাইয়া, একে শাস্তি দাও। এই ছেলে, নাম কি তোর? তোকে তো এখানে আগে কখনো দেখি নাই। ভাইয়া, এই খ্যাতটা নতুন আসছে আমাদের কলেজে। কেন যে প্রিন্সিপাল এদের মতো খ্যাতগুলোকে আমাদের কলেজে নেয়?
থাক বোন, যেহেতু সে নতুন তাই সে কিছু জানে না। তাকে মাফ করে দে আর চল আমার সাথে, তোর জন্য সারপ্রাইজ আছে। এই, তোরা এই খ্যাতটাকে ছেড়ে গাড়ি নিয়ে চলে আসিস, আমি ভাইয়ার সাথে গেলাম। বলে সে লিটন ভাইয়ের সাথে তার গাড়িতে উঠে চলে যেতে লাগে। আর ভাইয়ের গার্ডগুলো আমাকে ছেড়ে দিয়ে তারও গাড়ি নিয়ে চলে যায়। আমাকে ছাড়া দিয়ে অবনী আমার কাছে আসে। তোকে মানা করেছিলাম না, তাহলে কথা শুনিস না কেন? আমাকে পরে বকিস, আগে এই ভাইটাকে হসপিটালে নিয়ে যাই। তারপর সেখান থেকে ছেলেটাকে নিয়ে আমরা কয়েকজন হসপিটালে যাই। সেখানে সেই ছেলেটা ট্রিটমেন্ট করায়। ওই অন্তর, তোর তো ঠোঁট ফেটে গেছে, কেন তুই এই ঝামেলায় জড়াতে গেলি? মানা করেছিলাম না তোকে? আরে বাদ দে। সেখানে কয়েকটা ছেলের সাথে কথা বলি। তারা নাকি যে ছেলেটাকে ফারিয়া মেরেছে তার বাড়ি চেনে, তাই দায়িত্ব নিলাম ছেলেটাকে বাড়ি নিয়ে যেতে। আর আমিও সবাই থেকে বিদায় নিয়ে চলে গেলাম বাড়িতে। বাড়িতে ঢুকতেই আম্মুর সাথে দেখা। কিরে আসছিস, যা ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি। আমিও আমার রুমে গিয়ে ফ্রেশ হইনি। তারপর নিচে এসে ডাইনিং টেবিলে বসে পড়ি। আজকের ঘটনাটা আমি বসে বসে চিন্তা করতে লাগলাম। পাওয়ার বিয়ে কীভাবে তা অপব্যবহার করতেছে তারা। না, এই কয়েকদিন এদের তামাশা দেখবো, পরে কিছু করবো আমি। শুধু কয়েকদিন যাক মনে মনে। কিরে কি ভাবছিস তুই? কই কিছু না, খাবার দাও, খিদে লাগছে। নেই। যাক, তারপর খাবার দিল আর আমিও খেতে লাগি। কিরে তোর ঠোঁটে কি হয়েছে? আরে কিছুই হয় নাই, একটু পড়ে গেছিলাম, তাতেই ঠোঁট ফেটে গেছে। বাদ দাও তো। তারপর খাবার খেয়ে নিলাম। এই সেদিনটা আমি সুন্দর মতো কাটালাম। সকালবেলা অন্তর, এই অন্তর, কি রে কলেজে যাবি না? এম্মা, যাবো, একটু ঘুমাই, পরে যাব। এই ওঠ তাড়াতাড়ি। আব্বু, তুমি আমাকে ডাকলা কেন? আম্মু কই? তোর আম্মু নাস্তা বানাতে ব্যস্ত, আর আমাকে বলছে ডেকে তুলতে তোকে। আর এমনও কথা আছে তোর সাথে, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে আমি গেলাম, ডাইনিং টেবিলে কথা হবে। বলে আম্মু চলে গেল। আমি উঠে চলে যাই ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে নিজেকে আয়নার সামনে দেখতে লাগলাম। আমি যখন নিজেকে দেখি তখন আমি অন্য কাউকে অনুভব করি। এমন একজন যে চাইলে অনেক কিছু করতে পারে, যার পথে কেউ বাধা হতে পারে না। কিন্তু আমি মানুষের ওপর শাসন করতে চাই না, আমি মানুষের মনে ভালোবাসা দিয়ে জয় করতে চাই। আমি আমার চুলগুলো একটু আঁচড়ে নিলাম, হাত চুলগুলো শুয়ে নিলাম। আমি চাই নিজেকে সবার সামনে একজন ইনোসেন্ট ছেলে হিসাবে প্রকাশ করতে। ওই জিনিসটা হিসাবে নয়, সেটা মানুষ আসলেই। আমি আমার চশমাটা পরে নিলাম। তারপর চলে গেলাম নাস্তা করতে। সেখানে গিয়ে আমি টেবিলে বসতাম, আর আব্বু আগে থেকে সেখানে বসে আছে। তবে আব্বুকে দেখে একটু চিন্তা মনে হচ্ছে। আব্বু, আমাকে কি বলতে চাইলা? বাবারে, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি তোকে আর তোর আম্মুকে এখানে এনে। কেন আব্বু, কি হলো আবার? বাবারে, আমি মনে করেছিলাম এই শহরটা শান্তশিষ্ট শহর হবে, কিন্তু তোদের তো আমি গুন্ডা মাস্তানদের এলাকায় নিয়ে আসলাম। এখানে সারাক্ষণ মারামারি খুন খারাপি লেগেই থাকে। এখন আমি চিন্তায় পড়ে গেলাম রে বাবা। আরে আব্বু, এত চিন্তা করিও না। আমরা যদি সাবধানে চলাফেরা করি তাহলে আমাদের কেউ কোনো ক্ষতি করবে না। সো এত টেনশন মাথায় আনিও না তো। আম্মু নাস্তা নিয়ে আসে আর আমরা নাস্তা করে নিলাম। তারপর আমিও আব্বু আম্মু থেকে বিদায় নিয়ে চলে গেলাম কলেজে। আমি কলেজে প্রায় গেটের সামনে চলে আসছি। এমন সময় আমার গায়ে জুসের বোতল কে যেন ছুঁড়ে মারলো। সেটা সোজা আমার কাছে এসে গায়ে লেগে যায়। মেজাজটা 440 ভোল্টের হয়ে গেল। কে আমাকে এই জুসের বোতলটা ছুঁলো? ওই দেখি সে আর কেউ নয়, ফারিয়া। কলেজের সামনে একটা দোকান আছে, সেখানে বসে আছে। দেখলাম ফারিয়া শার্ট প্যান্ট আর স্যুট পরে আছে, যা আমার অতিরিক্ত জঘন্য লাগলো। আমি কিছু না বলে মাথা নিচু করে চলে যেতে লাগি। কী বা বলবো আমি তো সাধারণ একটা ছেলে, আর সে তো লেডি মাফিয়া। আই জাস্ট মিস খ্যাত। আমি পিছনে তাকাতেই দেখলাম মেয়েটা আমাকে ডাক দিল। আমি আবার হাঁটতে লাগলাম, কারণ আমি এখন এই মেয়ের সাথেই লাগতে চাই না। হঠাৎ করে আমাকে ধরে ফেলে। আমি দেখলাম একটা ফারিয়ার গার্ড। কি চাই ভাই? তোকে ম্যাডাম ডেকেছে। আমাকে কি ডাকবে আবার? আর কখনই বা ডাকলো? এই চুপচাপ চল। বলেই আমাকে টানতে টানতে নিয়ে গেল ফারিয়ার কাছে। এই খ্যাত, তোকে ডাকি নাই আমি? আপনি আমাকে কোথায় ডাকলেন? আমার নাম তো খ্যাত না। এই শোন, আমি যাকে যা ইচ্ছে তাই বলে ডাকবো, আর আমার সাথে অ্যাটিটিউড দেখাচ্ছিস, তাই না? কি বলেন আপু? আমি আপনার সাথে অ্যাটিটিউড দেখাবো? কোথায় আপনি আর কোথায় আমি? কোথায় বাঘ আর কোথায় হরিণ? সেটাও ঠিক, তবে বাঘ না, বাঘিনী হবে, বুঝেছিস? আর আমার জুতোর লেসটা লাগিয়ে দে তো। কি?
কানে শুনিস নাই না কি? হুম হুম। এই কলেজের সবাই আমার কথা মতোই চলে, যে আমার কথা শোনে না তার কি হাল করি তা তো দেখেছিস। এখন কথা না বলে আমার সুরলেসটা লাগিয়ে দে, নাকি তোকে লুচ করতে হবে? না না আপু, আমি লাগিয়ে দিচ্ছি। তারপর আমিও বাঁধা ছেলের মতো শুলেস লাগিয়ে দিলাম। এই তো গুড বয়। এই খ্যাতর নামটা কি জানি? জি, মোহাম্মদ ওবায়দুর রহমান অন্তর। ঠিক আছে, জন্তুর মন্তুর, এবার যা আমার চোখের সামনে থেকে। আমিও চুপচাপ মাথা নিচু করে চলে গেলাম কলেজে, কিন্তু মাথায় আমার রক্ত সরে বসে আছে, কারণ মেয়েটা প্রতিনিয়ত সবাইকে টর্চার করে বেড়ায়। না, এর সমাপ্তি করতেই হবে, কিন্তু এখন আমি সেই রূপে নিতেই পারবো না। আমি এখানে ভদ্র হয়ে থাকতে চাই, আমাকে অন্য কোনো পথ বের করতে হবে, না হলে এইসব আটকানো যাবে না। তারা আমাকে পাওয়ার দেখে ভয় লাগাচ্ছে, তাই না? সময় হোক, তাদেরকে বাহাদুরিও বের করবো আমি। সময়, শুধু সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আমি বুঝিয়ে দিব কার সাথে কি করতেছে তারা। আমি কলেজে ঢুকলাম। না, এখন সবাই স্বাভাবিকভাবেই আছে, সেটা ভালো। সবার স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার আছে, কিন্তু এই লিটন ও তার বোন নিজেদের রাজত্ব বসায় রাখছে। কিন্তু তাদের এই রাজত্ব আমি শেষ করব। শুধু পিন্টু একবার দেশে ফিরে আসুক, তারপর দেখব আমি। আমি হাঁটতে লাগলাম, হঠাৎ আমি অবনীকে দেখলাম, তাই আমিও তার কাছে চলে গেলাম। কি রে, কি অবস্থা? এই তো ভালোই তো খবর। এই তো ভালোই। আমরা কথা বলতেছি, হঠাৎ কেউ একজন আমাকে পিছন থেকে আমার ঘাড়ে চাপড় মারে। আমরা কথা বলতেছি, হঠাৎ কেউ একজন আমাকে পিছন থেকে আমার ঘাড়ে চেপে ধরে। সে আমার ঘাড় ধরেছে, ঠিক আছে, আমার পিছন বরাবর আছে। আমার হাতে একটু লুজ হতেই আমি পিছনে ঘুরতে ডাইরেক্ট গলা চেপে ধরে। আসলে আমার রাগ উঠে গিয়েছিল, আর এমনিতেও ফারিয়ার কাণ্ডকলাপ দেখে মাথায় প্রায় রক্ত চড়ে আছে। মামা কি করিস? ছাড় মামা, মরে যাব কিন্তু। আমি তার দিকে তাকিয়ে সাথে সাথেই তার গলাটা ছেড়ে দিলাম, কারণ সেটা আর কেউ নয়, তানভীর, যাকে দেখে আমি অবাক না হয়েই পারলাম না। শালা তুই তুই এখানে কি করিস? তোকে মানা করছি না এখানে আসতে না? আর মরার এত শখ হয়েছে তোর? শালা আমি তো ভুলেই গেছিলাম, তাকে ঘাড় চেপে ধরলাম। শালা তুই এখানে কি করিস? আসলাম আর কি খুশি ঠেলায়, কিন্তু তোর মাথা গরম হয়ে আছে কেন? কি হয়েছে রে দোস্ত? আরে কিছুই হয় নাই, কিন্তু তুই এখানে কেন? তোকে আগেই বলছি মামা, তোকে স্যার কিছুই ভালো লাগে না, তাই আমিও চলে আসলাম। কিন্তু তোকে দেখে পায় অবাক হয়ে গেলাম। এ কেমন গেট আপ মামা তোর? কেমন গেট আপ মানে? এই শয়তানটা এমন না। এ মেয়ে, মুখ সামলে কথা বলো। কাকে কি বলতেছো তুমি? জানো এ চাইলে 1 মিনিটেই এই অন্তর, কি বলতেছে সে? 1 মিনিটে কি? আর তুই ওর মুখ চেপে ধরলি কেন? এমনি শালা মুখ দিয়ে গন্ধ বের হইতেছে। তুই থাক, আমি এই শালার মাউথওয়াশ করে নিয়ে আসি। এই শালা চল আমার সাথে। মনে হয় দাঁত ব্রাশ না করেই চলে আসছিস। মুখ চেপে টানতে টানতে নিয়ে গেলাম তান্ত্রিককে। এই শালা তুই আমাকে টেনালি কেন? আর মুখ চেপে ধরলি কেন তুই? শালা মুখ একটু কন্ট্রোল করতে শেখ। আর তুই এখানে কেন সেটা বল। আমার চট্টগ্রাম ভালো লাগে না, তাই আমিও ডাকে চলে আসলাম। তোকে মানা করলাম না আমার পিছু না নিতে? শালা আমি না থাকলে তোকে প্রটেক্ট করবে কে? আর তাছাড়াও তুই ছাড়া বেটা কিছু ভালো লাগে না। মামা, আমরা দুজনে একত্রে থাকলে মজা হয়। কিন্তু ভাই, আমি নিজেকে একটু শুধরে নিতে চাই। আমি সেই দুনিয়া থেকে একটু রেহাই চাই ভাই। মামা, আমরা সেই দুনিয়া থেকে এত সহজে রেহাই পাবো না। আর মামা বক বক করিস না। আর এই হাল করে রাখলে কেন সেটা বল, মানে এই গেট আপ কেন তোর? এমনি নিজেকে একটু আপাতত ভদ্র রাখতে চাই আর কি। শালা আমরা কি ভদ্র? আমি ভদ্র। তুই ভদ্র? ভাই, জোকসটা অনেক মজার ছিল। যে কিনা চাইলে বড় বড় মাফিয়াদের পা দিয়ে পিছে ফেলতে পারবে, সে কিনা ভদ্র? ও ভাই মারো মুঝে মারো, নেহিয়া মজা। ভাই, আল্লাহর ওয়াস্তে এখানে আমার পর্দা ফাঁস করিস না। আমি এখানে একজন ভদ্র ছেলে, তাই আমার পিছে বাস দিস না। ওকে, তুই যেভাবে খুশি থাক। মোট কথা আমি তোর সাথে থাকলেই হয়েছে। মানে তুই আমার পিছু নেওয়া ছাড়বি না? না রে মামা, তুমি যেখানে আমি সেখানে, দুজন। আর গান গাইস না, এবার চল। আর ভুলেও মুখ খুলবি না, বুঝছস? তারপর তানভীরকে নিয়ে ক্যাম্পাসে গেলাম। সেখানে আমি অবনীর সাথে তানভীরের পরিচয় করিয়ে দিলাম। এরপর আমরা ক্লাসের দিকে চলে গেলাম। তবে তানভীরকে আমার সাথে যেতে দেখে অবাক হলাম। এই শালা তুই কই যাস?
দোস্ত আমি ক্লাস করব না নাকি? মানে তুইও ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে আসছিস? অয় এবার কথা বন্ধ কর আর ক্লাসে চল। তারপর তানভীরকে নিয়ে ক্লাসে গেলাম। সেখানে গিয়ে তো আমি আর তানভীর একই সাথে বসি। কিছুক্ষণ পরে স্যার এসে আর আমরাও তাকে সম্মানের জন্য দাঁড়িয়ে যাই। মামা স্যার টাকলা? না রে মামা, স্যার ডাকলে না, স্যারের মাথায় ইয়ে পোটা। তারপরে ক্লাসে এসে তানভীরের সাথে পরিচয় করিয়ে দেই। এরপরে ক্লাস করতে থাকি। ক্লাস প্রায় আধা ঘন্টা করানোর শেষ। এমন সময় ফারিয়ার এন্ট্রি। ফারিয়াকে দেখে সবাই দাঁড়িয়ে যায়, এমনকি আমিও। সারা দাঁড়ালি কেন? আর মেয়েটা লেট করে ক্লাসে আসলো, তাও স্যারের পারমিশন না নিয়ে ক্লাসে ঢুকলো, এটা তো বেয়াদবি। তানভীর দাঁড়া। না, এই মেয়েটারে আমি এক্ষুনি মাথায় তুলে আসার দেব। আমাকে রাগ কন্ট্রোল করতে বলে তুই রেগে যাচ্ছিস? এরপর তানভীর দাঁড়ালো, তবে তার চেহারায় রাগ দেখেছি। তানভীর এমন অবস্থায় আছে, মনে হয় এক্ষুনি ফারিয়ার অবস্থা কাইল করে দেবে। দেখলাম ফারিয়া তানভীরের দিকে রেগে তাকিয়ে আছে, আর ক্লাস চলা অবস্থায় তানভীরের দিকে তাকিয়েছিল। ক্লাস শেষে আমি আর তানভীর বাইরে গেলাম। দেখলাম তানভীরের মাথা গরম হয়ে আছে। মামা কি হয়েছে তোর? এই বেদব, মেয়েটা কে রে? লিটনের বোন। লিটনের দাপট নিয়ে এই সব করে বেড়ায়। শালা লিটন এবার তো শেষ। অন্তর তুই করবি নাকি আমি করব? ব্রো চিল অ্যান্ড বি কুল। এখন শুধু তামাশাটা দেখেই যা, পরে এগুলোর জন্য ব্যবস্থা হবে। নো স্টিলিং, অনলি কিলিং। আমার মাথা গরম হয়ে আছে। এই ইঁদুরের বাচ্চাগুলো এইভাবে তাণ্ডব দেখাচ্ছে, তাহলে আমাদের কেমন দেখানো উচিত? আমরা কথা বলতেছি, এমন সময় ফারিয়া তার 2টা গাইড নিয়ে আসতো। এই ছেলে, তুই আমার দিকে এইভাবে তাকিয়েছিলি কেন? না মানে আপু, আপনি তো অনেক সুন্দরী, তাই ভুল করে তাকাই ফেলছে, তার জন্য আমি সরি বলতেছি। ও তাই, তুই ওর পক্ষ থেকে সরি বলতেছিস? ওর জন্য মার খেতে পারবি? আমিও দেখলাম তানভীর পুরাই রেগে আগুন হয়ে গেল, তাই আমিও আস্তে করে সারার হাত চেপে ধরলাম আর চোখের ইশারা দিয়ে তাকে বুঝিয়ে বললাম শান্ত হতে। কিন্তু সে আমাকে ইশারা দিয়ে তার কোমর দেখালো, আর আমিও কোমর দেখে শকড খেয়ে গেলাম। সাথে সাথে আমি তার শার্ট ঠিক করে দিলাম। এই খ্যাত, তুই তো এই কলেজের নিয়ম জানিস, তাহলে ওকেও একটু বুঝিয়ে দিস, না হলে পরে পস্তাতে হবে। ওকে? জি আপু, আপনি নিশ্চিন্তে চান, আমি ওকে আপনার রুলসগুলো বুঝিয়ে দিব। হুম। বলে ফারিয়া তার গাইড নিয়ে চলে গেল, আর আমিও তানভীরকে এক সাইডে নিয়ে যাই। শালা এটা কেন আনলি? মামা, সেফটির জন্য। কিন্তু এই মেয়েটা তোর সাথে এমনভাবে কথা বললো কেন? আরে মামা চিল করতো, আর কলেজেও কি এটা আনতে হবে নাকি? শালা আমি তো আর তুই না যে একটা কলমকেও হাতিয়ার বানাইতে ফেলতে পারি। তাই বলে এটা নিয়ে আসবি তুই? দেখ ভাই, আমি এখন এখানে ভালো হতে আসছি, কিন্তু এখন তুই এসে আবার আমাকে সেই মানুষটা বানাতে চাচ্ছিস। দোস্ত, এখন ভালোর যুগ নাই। এখন ভালো মানুষ পাইলে মানুষে তাকে পুরাই ফেলে। আর কথা হইল তুই ভালো মানুষ। ভাই এই টপিকে আর কোনো কথা বলিস না, আপাতত কুল থাক। আর কথা রইলো এই লিটন ও তার বোনের, সেটা পিন্টু আসলে সমাধান হবে। তাই এখন চুপচাপ সব দেখেই যা। শালা লিটন আর তার বোন তো জানে না তারা কত বড় বিপদ থেকে আসছে। সেটাও ঠিক। ওই যে বলে না, ইফ নিজের পিছে বাঁশ দেওয়া হ্যাড এ ফেস। তারপর আমি আর তানভীর চলে গেলাম কলেজের বাইরে। আমি আর তানভীর রাস্তায় হাঁটতে লাগলাম। মামা, কয়েকটা টান হবে নাকি? চল, আমারও ভালো লাগতেছে না। এরপর এক কোণায় গিয়ে দুজন ধরিয়ে দিলাম সিগারেট। দুজনেই মজার মজায় টানতে লাগলাম। তো এখন কই থাকবি তুই? কেন, হোটেল আছে, সেখানে থাকবো। কিন্তু আমাদের বাড়িতে খাবার খাবে। আরে ভাই, তোর বাসায় যেতে ভয় লাগে আঙ্কেলের জন্য। যে রাগি মানুষ নেই। কি আর করবো বল, তবুও রাগী হলেও ভালো, সবসময় সঠিক শিক্ষাটাই দিছে, সেটাই অনেক আমার জন্য। এখন চল আমরা একসাথে লাঞ্চ করব। না মামা, পরে অন্য একদিন। শালা যাবি নাকি বল? না না না, আমি কেন, আমার 14 গোষ্ঠীও যাইবো। তুই রাগিস না দোস্ত। শালা এত ভয়ের কি আছে? ভয়ের কি আছে তাই না? আমি তো দেখছি যখন তোর রাগ উঠে তুই কি করিস। ধুর শালা, চল তো। তারপর তানভীরকে নিয়ে বাড়ি গেলাম। আম্মু দেখো, তানভীর আর আমি আসছে। তানভীর কেমন আছো বাবা? আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? এই তো ভালো। আচ্ছা, তোমরা ফ্রেশ হয়ে এসো, আমি খাবার রেডি করতেছি। ওকে আম্মু। তারপর তানভীরকে নিয়ে রুমে চলে যাই আর ফ্রেশ হয়ে আসি।
এরপর আমরা তিনজনে খাবার খেয়ে নিই। তারপর আমি আর তানভীর রুমে চলে যাই। আমরা দুজনে খাটে শুয়ে পড়ি। অন্তর, তুই ওই শহরেও নিজেকে সকলের সামনে ভদ্র হিসেবে প্রকাশ করলি, তবে সেখানে চশমা পরিস নাই, আর এখানে তো তুই ভদ্র পুরো ম্যাক্স হয়ে গেলি। দেখ শালা, আব্বু আম্মু আমাকে ভদ্র ছেলে বানাতে চায়, তাই আমিও তাদের খুশির জন্য সকলের সামনে ভদ্র সেজে থাকি। কিন্তু আঙ্কেল আন্টি তো আর জানে না যাকে তারা ভদ্র বলে জানে, সে তো আসলে একটা শয়তান। তুই আসলে একটা ভদ্র শয়তান, যে কিনা উপরে উপরে একটা পার্ট দেখায় আর গোপনে এক পার্ট দেখায়। ওই যেটাকে বলে উপরে ফিটপাট, ভিতরে সদরকার। আচ্ছা, তোর জিনিসটা কই? আছে আর কি কোথাও, কেন? না মানে, না এমনি। তবে মামা, একটা কথা মানতে হবে, বোকা বানানো তো তোর থেকে শেখা দরকার। যেভাবে গেট আপ নিচ্ছিস, না, যে কেউ ধোঁকা খেয়েই যাবে। এটাই তো মজা। এভাবেই কথা বলে আমরা দুজনেই দুপুর পার করলাম। বিকালবেলা মামা চল শহরটা একটু ঘুরে আসি। চল। তারপর দুজন মিলেই বাড়ি থেকে বের হয়ে শহর ঘুরতে ব্যস্ত হয়ে পড়লাম। আসলে নতুন শহর, তাই একটু চিনে রাখাই ভালো। সন্ধ্যা পর্যন্ত আমরা ঘোরাঘুরি করলাম। অন্তত চল, নাস্তা করবো, খিদা লাগছে। চল। তারপর দুজনে নাস্তা করে নিলাম। দেখলাম ঘড়িতে 7টা বাজে, তাই চিন্তা করলাম আরও একটু হাঁটা দিই। আমি আর তানভীর ভালোভাবে মজা করতে করতে হাঁটতে লাগলাম। আসলে এই শালার সাথে থাকলে সময় কখন চলে যায় নিজেও জানি না। আমরা দুজনেই হাঁটতেছি। বাঁচাও! আমি আর তানভীর চিৎকার শুনে অবাক হয়ে গেলাম। দোস্ত, কি চিৎকার দিল রে? আমি কি করে জানবো, তবে মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে। চল খুঁজে দেখি। হুম। তারপর আমরা আশেপাশে খুঁজতে লাগি। ওই, কেউই তো দেখলাম না। প্লিজ আমাকে ছেড়ে দিন। সামনে থেকে আওয়াজটা আসলো, চল তাড়াতাড়ি। তারপর আমি আর তানভীর সামনে গিয়ে দেখি বকাটা ছেলে একটা মেয়েকে জোর করতেছে। মুখে রুমাল বাঁধ। আমরা দুজনের মুখে রুমাল বেঁধে নিলাম আর ঝাঁপিয়ে পড়লাম সেই বকাটে ছেলেগুলোর দিকে। আমি আর তানভীর মিলে সেই ছেলেগুলোকে ইচ্ছা মতো মারি। তবে এটাই শেষ নয়, সেই ছেলেগুলোকে আমরা আধমরা করে এক জায়গায় রাখি আর মেয়েটাকে সরিয়ে নিই আমরা। তানভীর, তুই আপুটাকে নিয়ে যা, ওনাকে দিয়ে আয়। আর শোন, তোর জিনিসটা দে তো, আর ভুলেও রুমাল খুলিস না, কানের কাছে আস্তে করে বললাম। তারপর তানভীর থেকে সেই জিনিসটা নিই। আসলে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, তানভীরের কাছে কি এমন জিনিস আছে? তাহলে শুনুন, তানভীরের কাছে বেশি কিছু না, একটা ফুললি লোডেড পিস্তল আছে, সেটাই আমি নিয়ে তানভীরকে চলে যেতে বলি। তারপর তানভীর মেয়েটাকে নিয়ে চলে যায়। আমিও সেই ছেলেগুলোর কাছে চলে যাই। জানোয়ারের বাচ্চা, তোদের জন্যই আমাদের মা বোন সুরক্ষিত নেই। কোথায় থেকে তোদের এত সাহস আসে? আমাদের এলাকা, আমরা যা ইচ্ছে করেই বেড়াবো, তুই কি আমাদের থামানোর? এই এলাকা তো তোদের বাপের দেওয়া, তাই না? যা ইচ্ছা তাই করে বেড়াবি। আর চিন্তাই বা কি করে করলি? এই সকল পাপ কাজ করে বেড়াবি আর এমনি এমনি পার পেয়ে যাবি তোরা? হোসনা, তুই কার গায়ে হাত উঠিয়েছিস? আমি এই এলাকার এমপি ছেলে। সাথে সাথেই গান রিলোড করে দিলাম। সেই এমপি ছেলের গায়ে শ্যুট করে। খেল খতম। এমপি ছেলের মাথা উড়াইয়া দিলাম। তারপর সাথে থাকা বাকি দুজনেও ভয় পেয়ে গেল। হয়তো ভাবছে আমি শুধু ভয় লাগছি, কিন্তু আমি তো ভয় লাগাই না, ডাইরেক্ট মেরে দিই। যে অন্যায় করবে বা অন্যায়কে প্রশ্রয় দিবে, তাকে কোনো কথা ছাড়াই উপরওয়ালার কাছে পাঠিয়ে দিতে হবে। কি রে শালা এমপি ছেলা, এখন চুপ করে গেলি কেন? কোথায় গেল তোর বাপের দাপট? এই জানোয়ারের বাচ্চা, এখন কি হলো? মনে করিস এমপি ছেলে বা মিনিস্টার ছেলে হলে তাহলে অন্যায় করে পার পেয়ে যাবি তোরা? তোদের মারার জন্য আইন রক্ষাকারীর দরকার নেই, একজন ট্রু হিউম্যান প্রয়োজন। পাশে থাকা দুই ছেলে খুব ভয় পেয়ে যায়। ভাই আমাদের ছেড়ে দেন, আর কোনোদিন আমরা এমন কাজ করব না। ভাই, আমরা ভালো হয়ে যাব ভাই, আমাদের ছেড়ে দেন। সরি ভাইজানরা, আমি আপনাদের ছাড়তে পারবো না। যদি তোদের মধ্যে বিন্দুমাত্র মন মানসিকতা থাকতো, তাহলে সেই মেয়েটার সাথে এমন করতি না। আর আমি এমনও খুন করলে তার প্রমাণ রাখি না। বলে সেই দুটো ছেলেকেও শ্যুট করে দিলাম। গেম ওভার। আমার সামনে এখন 3টা লাশ পড়ে আছে, তবে তাদের মেরে ফেলাই উচিত, কারণ এই সকল জানোয়ারদের জন্য আছে আমাদের মা বোনের রাস্তা সুরক্ষিত না। দিস ইজ দ্য বিগিনিং। সামনে আরও লাশ পড়বে, হতে পারে গ্যাংস্টারদের বা কোনো কোনো কুকাজ বা মানুষের। আগে এই শহরটা ছিল লিটন ভাইয়ের, কিন্তু এবার এই শহরে রাজত্ব করবে তাদের বাপ। আমিও এবার
সোজা হাঁটতে লাগি বাড়ির উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে নিজের মুখের রুমালটা খুলে নিই, পিস্তলটা আমার কোমরে রেখে দিই, আর সেই চশমাটা পরে নিলাম, আর আবারও নিজেকে ইনোসেন্ট বানিয়ে নিলাম। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আমি আবার সোজা হাঁটতে লাগি। আমি সোজা আমাদের বাড়িতে চলে যাই। তারপর আমি আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিই। এরপর আমি তানভীরকে ফোন দিলাম বাড়ি আসার জন্য, আর আমিও ভাবতে লাগলাম আজকে যে 3টা খুন করলাম সেটা নিয়ে। কিছুক্ষণ পরে বাড়িতে বেল বেজে উঠলো। আমি কি দরজা খুলে দিই, দেখলাম আব্বু আসলো। কে রে, আজকে তোকে একটু অন্যরকম লাগতেছে যে? আরে আব্বু, প্রতিদিনই তো আমাকে এরকমই লাগে। আব্বুর সাথে কথা বলতেছি, এরই মধ্যে তানভীর হাজির। তানভীরকে দেখে আব্বু বলল, তানভীর, কি রে তুই এখানে? আঙ্কেল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো, কিন্তু তুই ঢাকায় কি করিস? না মানে আঙ্কেল, আমিও ঢাকায় চলে আসছি। আসলে এলাকায় থাকতে থাকতে বিরক্ত হয়ে পড়ছিলাম, তাই এখানে চলে আসলাম। কিরে, তোরা এইভাবে থাকবি নাকি হাত মুখ ধুয়ে আসবি? তানভীর, চল রুমে হাত মুখ ধুয়ে আসি। চল। তারপর আমি আর তানভীর সোজা রুমে চলে যাই। তুই হাত মুখ ধুয়ে আয়। তানভীর চলে গেল ফ্রেশ হতে, আর আমিও আমার আগের কথাগুলো মনে করতে লাগলাম। সত্যি আজ আগের দিনের কথা মনে পড়ে গেল। কি থেকে কি হয়ে গেলাম আমি। তানভীর বাইরে আসে। অন্তর, কি ভাবছিস তুই? অতীত আর কি? তোর অতীত আর বর্তমান একই, এখনো চেঞ্জ হয় নাই কোনো কিছু, শুধু একটু গেট আপ ট্যাটআপটাই চেঞ্জ করেছিস আর কি। হুম। আচ্ছা, ওই ছেলেগুলোকে কি করছিস? নকআউট। তানভীর আমার কথা শুনে থ হয়ে গেল। অন্তর, তানভীর, খেতে আয় তোরা। চল খাবো, খেতে লাগছে। তারপর তানভীর আর আমি চলে গেলাম রাতে খাবার খেতে। খাবার খাওয়া শেষ করে আমি তানভীরকে তার হোস্টেল পর্যন্ত এগিয়ে দিয়ে যেতে লাগলাম। এই নে তোর পিস্তল, পিস্তলটা এগিয়ে দিয়ে। তবে দোস্ত, ওই ছেলেগুলোকে মারা উচিত হয় না। আজ যদি এইগুলোকে বাঁচিয়ে রাখি তাহলে কাল অন্যরা এই কাজগুলো করতে ভয় পাবে না, তাই অন্যদের শিক্ষা দিতে এইগুলোকে শেষ করতে হলো। এখন দেখবি এলাকা শান্ত হয়ে যাবে। আচ্ছা বাদ দে, আমি যাই, কাল কলেজে দেখা হবে। আচ্ছা বাই। তারপর আমিও বাড়ি চলে আসলাম। এসে এই রুমে গিয়ে চশমাটা খুলে খাটের পাশে টেবিলে রেখে শুয়ে পড়ি। আর যখনই চোখ বন্ধ করি তখনই সেই রূপটা আমি দেখতে পাই, যে কোনো মানুষের রুহকে কাঁপিয়ে দিতে পারে। এসব ভাবতে ভাবতে আমার ঘুম চলে আসে। সকালবেলা। অন্তর, আব্বু আর কতক্ষণ ঘুমাবি? এবার ওঠ। আম্মু, উঠতেছি, তুমি যাও। তারপর আম্মু চলে গেল, আর আমিও উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রেডি হয়ে নাস্তা করতে চলে গেলাম, কিন্তু আব্বুকে দেখে চিন্তিত মনে হচ্ছে। আব্বু, তোমার আবার কি হলো? কালকের ঘটনা জানিস? কি আব্বু? কালকে রাতে 3টা ছেলে খুন হয়েছে, তবে তাদের মধ্যে একজন এই শহরের এমপির ছেলে। যদি এমপির ছেলে সেফ না থাকে তাহলে আমরা কিভাবে নিশ্চিন্তে থাকবো? আম সরি আব্বু, আমি তোমাকে বলতে পারবো না যে কাল সেই 3টা ছেলেকে আমি খুন করেছি। আর তোমরা আমাকে যা জানো তা আমি না। আর কালকে ছেলেগুলো মারা গেছে, সেগুলো ভালো না আব্বু, কিন্তু তোমাকে আমি কিছুই বলতে পারবো না মনে মনে। আরে আব্বু, তুমি এত মাথায় চাপ নিও না তো। আমি নাস্তা করে ব্যাগ নিয়ে চশমা পরে চলে গেলাম কলেজে। তবে কলেজে আজকে অনেকের মুখে হাসি দেখতে পাচ্ছি, বিশেষ করে মেয়েদের। আমিও অভনীকে দেখে তার কাছে চলে গেলাম। কি রে শয়তানি, কি অবস্থা? অন্তর, আমি তো ভালোই, আর আজকে তো অনেক অনেক খুশি। কেন, আজকে কি ছেলের প্রপোজ পাইছিস নাকি? তুই অল টাইম উল্টাই বলিস। ওই যে এমপি ছেলের সিফাত আছে না, কাল নাকি সেই জানোয়ারটা খুন হয়েছে। সেই জানোয়ারটা অনেক মেয়ের জীবন নষ্ট করেছে এবং আমাদের প্রিন্সিপাল স্যারের মেয়েকেও ছাড়ে নাই। আমরা কতই না এবার বাঁচাচ্ছে আন্দোলন করলাম, কিন্তু সেই জানোয়ার বাপ বড় জানোয়ার মাফিয়া কিং ডেভিলের ভয় দেখিয়ে আমাদের চুপ করিয়ে দেয়। কিন্তু কাল সেই জানোয়ার সিফাত খুন হলো। আজকে তো সবার জন্য খুশির দিন, যে এই জানোয়ার সিফাতকে মারছে, উপরওয়ালা তাকে যেন 100 বছর বাঁচাক। এই এমডি, আমাকে 100 বছর বাঁচিয়ে কি করাবে? আমার এত কেয়ামত দেখার ইচ্ছা নেই। আল্লাহ, আমাকে তার আগে ইমানের সাথে মৃত্যু করে দিও। তবে আর যাই বলি, আজকে সকলকে হাসি খুশি দেখে আমার মনটা ভরে গেল। তবে এমপি সকলকে মাফিয়া কিং ডেভিলের ভয় দেখিয়ে চুপ করে রাখছে, তাই না? তারও দিন ঘনিয়ে আসতেছে। ওয়েট করো চান্দু, তুইও উপরে চাপি মনে মনে। তুই এটাতে খুশি হলে, আর আমার তো ফাটতেছে। ভাই রে ভাই, এখন যদি আমাকেও মেরে ফেলে?
ওই, তুই কি কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছিস নাকি? করি নাই, কিন্তু আব্বু বলেছে এই শহরের কোনায় কোনায় নাকি মানুষ খুন হয়। অবনি, আমার না মরার ইচ্ছা নাই। আমি তো বিয়েও করি নাই, আর সিঙ্গেলও আছি এখনো। এখন যদি মাফিয়ারা আমাকে মেরে ফেলে? এই ধুর বোকা, তোকে কে মারবে? তোর মতো ইনোসেন্ট ছেলেকে কেউ মারবে নাকি? প্রয়োজনে প্রেমে পড়তে পারে। দেখলাম তানভীর আসতেছে আমাদের কাছে। মামা, তুই কালকে সেই লেভেলে কাজ করছিস। আমার কাছে আসতেই আমি তানভীরের মুখ চেপে ধরলাম শালা, মুখ সামলা। তানভীরের কানের কাছে মুখ করে বললাম। আর সাথে সাথে ছেড়ে দিলাম। অন্তর, তুই এর মুখ ধরছিলি কেন? ভালো লাগে, খুশির ঠেলায় আর কি। তারপর তিনজনে কথা বলতে লাগলাম। এমন সময় আমাদের কলেজে একটা সাদা গাড়ি আসলাম। আমরা তিনজন সেই সাদা গাড়ির দিকে হাঁ করে তাকিয়ে আছি। আসলে এন্ট্রিটাই এমন নিল। সেখানে গাড়ি থেকে একটা মেয়ে নামে, যাকে দেখেই আমার মনে লাড্ডু হয়ে গেল। আসলে মেয়েটাকে দেখার মতো। আর সবচেয়ে ভালো লাগার কথা হলো মেয়েটা আধুনিক মেয়েদের মতো শার্ট প্যান্ট পরে নেই, বরং সাদা কালারের পাজামা পরেছে, যা তাকে পরীর মতো দেখাচ্ছে। তবে আমি খেয়াল করলাম কলেজের সকল ছেলে মেয়ে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটা আমার দিকেই আসতেছে। দেখলাম শালা তানভীর তার চুল ঠিক করতেছে। ইচ্ছা করছে শালা রে দি একটা। চিন্তা করলাম তার ভাবি বানামো, কিন্তু তানভীরকে দেখে মনে হচ্ছে সে মেয়েটাকে আমার ভাবি বানানোর ব্যবস্থা করতে লাগে। এক্সকিউজ মি, অনার্স ফার্স্ট ইয়ারের ক্লাসটা কোন দিকে? বিশ্বাস করেন রাসেল ভাই, মেয়েটার ভয়েসটা শুনে ইচ্ছা করছে এক্ষুনি তুলে নিয়ে বিয়ে করে ফেলি। কারণ মেয়েটাকে তো দেখতেই পরীর মতো লাগলো। আর তার ভয়েস শুনে আমি তো ফিদা হয়ে গেলাম। বলতে গেলে মেয়েটা মনে হয় আকাশ থেকে নেমে আসা পরী। আরে আমি দেখাচ্ছি, আপনি আমার সাথে আসুন। আমি মনে করলাম এইটাকে তানভীরের ভাবি বানামো, কিন্তু শালা তো আমার ভাবি বানানোর প্ল্যান করতেছে। কিন্তু তানভীর, তুই তো ক্লাস চিনিস না, তুই তো কাল আসছিস। সমস্যা নেই, আমি ওনাকে খুঁজে দিব। আর আপনি চলুন আমার সাথে। কপাল, তারা দুজনেই চলে যেতে লাগে। আর আমিও 2 কেজি সেকা খেয়ে বেকা হয়ে গেলাম। তোমরা থাকো সুখে, আগুন জ্বলুক আমার বুকে, জীবনটাই বেদনা। কি রে, তুই মুখটাকে বাংলা প্যাচের মতো করে রাখলি কেন? এমনি খুশির ঠেলায়। সবই বুঝি তো। মেয়েদিকে ফিদা, বন্ধুর জন্য মেয়েকে আলবিদা। আরে বাদ দে তো। তারপর আর কি করব, ক্যাম্পাসে বসে বসে দুজন আড্ডা দিচ্ছি। সারা তানভীর তো এখন গায়েব। সারা মেয়ে পেয়ে বন্ধুকে ভুলে গেল। আসলে আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে। সে আমার জন্য ঢাকা পর্যন্ত চলে আসলো। আর আমি তার জন্য এই মেয়ের পিছে পড়া বাদ দিলাম, না হলে পটিয়ে ছাড়তাম। আমি অবনী কথা বলতেছি, কিছুক্ষণ পরে তানভীর আসে। শালা, আমার কলিজে আঘাত করলি তুই। কি কস মামা? তার মানে তুইও? আরে না, আমি ফান করতেছি। দুজনেই ফাজলামি হইলো, ক্লাসে যাওয়া যাবে? হুম। তারপর চলে গেলাম ক্লাসের দিকে। ঠিক দেখলাম সেখানে ফারিয়ার গার্ড আগে থেকেই দরজায় উপস্থিত। তার মানে ফারিয়া ক্লাসে চলে গেছে। আমরাও ক্লাসের দিকে যেতে লাগলাম। ফারিয়ার গার্ড সাথে সাথে আমাদের থামিয়ে দেয়। আরে ভাইয়া, ক্লাসে যাব, থামালেন কেন? ম্যাডাম ভেতরে যেতে মানা করেছে, তাই তাই কেউ যেতে পারবে না। তোরা চল এখান থেকে, ভেতরে যাস না? অবনী, আমাদের একটু কাজ আছে, তুই যা, আমরা অন্য জায়গায় যাব। আচ্ছা ঠিক আছে। তারপর অবনী চলে গেল। মামা, মনে হয় এই দূরের বাচ্চাগুলোর ব্যবস্থা করতে হবে। ওকে, তুই ওকে, তুই একটাকে সামলা, আমিও একটাকে সামলাই, আর ক্লাসে যাই। তানভীরের কানের কাছে গিয়ে বললাম। ভাইয়া, লিটন ভাই আপনাকে বলছে ফারিয়া ম্যাডামের একটা গার্ডকে ডেকে নিয়ে যেতে। কি বলিস? আপনি আমার সাথে আসুন, আর একজন এখানে থাকুক। আচ্ছা চলো। তারপর একজন গার্ড তানভীরের সাথে যায়, আর একজন দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভাই, ফারিয়া আপু কি করতেছে ভিতরে? একটা ছেলের সাথে ফারিয়া ম্যাম ধাক্কা খায়, কিন্তু ছেলেটা ক্ষমা না চেয়ে চলে আসে, তাই ফারিয়া ম্যাম সেই ছেলেটাকে শিক্ষা দিচ্ছে। ও আচ্ছা। বলে আমি সেই গার্ডের মাথার ডাইরেক্ট দরজার সাথে দিলাম বাড়ি। যার জন্য দরজা খুলে যায়, আর গার্ডটা রুমের ভিতরে ছিটকে পড়ে। দরজা ভাঙতে দেখে ফারিয়া আমাকে দেখে অবাক হয়ে গেল। এই, তুই এখানে কি করিস? আর আমার গার্ডকে কে মারলো? অনেক সহ্য করছি তোর এই অবলামি, কিন্তু এখন তোর খেল খতম। ভদ্রতা দেখাই তো, তাই ভদ্র ভেবে বসে আছিস। একটা ভদ্রের পিছে কি লুকিয়ে আছে তা তোর দেখিসই নাই, তবে এবার দেখাবো। এই, তুই আমার সাথে তুই তুকারি করছিস, সাথে উঁচু গলায় কথা বলছিস। মরার ভয় নেই তোর? আগে তুই ঠিক থাকতে পারিস কিনা সেটা দেখ। বলে আমি ফারিয়াকে চাপটে ধরে ফেলি। ছাড় আমাকে।
সামান্য একটা ধাক্কা লাগলো বলে ছেলেটার এই হাল করছিস তুই। এখন আমি যেটা করব সেটার জন্য তুই আমাকে কি করবি? এই খ্যাত, ছাড় বলতেছি, না হলে কিন্তু আমার গাড় দিয়ে না তোর এমন হাল করব না, আর সোজা হয়ে কখনো দাঁড়াতে পারবি না। সাথে সাথে কথা না বলেই জোর করে ফারিয়ার ঠোঁট জোড়া নিজের দখলে করে দিলাম। প্রায় 3 মিনিটের মতো ফারিয়ার ঠোঁট নিজের দখলে করে রাখলাম, এরপর ছেড়ে দিলাম। দুজনেই হাঁপাচ্ছি। কি এবার কি করবি তুই? জানোয়ারের বাচ্চা, তুই আমাকে কি করে কিস করলি, কি করে? এবার তুই শিওর মরবি। আমাকে মারবি কে? তো সেই পঙ্গু লিটন ভাই? সে তো শুধু ডেভিলের লেফট হ্যান্ডের পা চেড়ে ঢাকার লিটন ভাই হইছে। আজকে তুই তোর জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলেছিস। কাল তুই সকালে সূর্য দেখবি না, এটা এই ফারিয়ার কথা। কেন, আজ রাতে কি হানিমুনে যাবো নাকি? হেসে নে তুই, তোর সব হাসি বের করব আমি। তার আগে আর একটা কি পাবো? বলে ফারিয়ার দিকে এগোতে লাগলাম, আর সেও এক দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। আমি জানি এখন সে তার ভাইকে বলবে, সমস্যা নাই, এখন একদম ফর্মে চলে এসেছি। সকলের সামনে ভদ্র থাকবো, কিন্তু ভিতরে ভিতরে একজন শয়তান হয়ে থাকবো। তারপর তানভীরকে ফোন দিয়ে ডেকে এনে সেই ছেলেটাকেও গার্ডকে দরজার সাথে মাথায় বাড়ি খাইয়ে আহত করলাম। তাদের নিয়ে হসপিটালে চলে যাই। হসপিটালে আসার সময় তানভীর যে গার্ডকে নিয়ে যায় তাকে তানভীর মেরে আধমরা করে দেয়, ফলে তাকেও আনতে হলো। আর মজার ব্যাপার হলো, আমরাই তাদের আহত করলাম আর আমরাই তাদের জন্য ট্রিটমেন্ট করতে আনলাম। তবে আমার বেশি চিন্তিত সেই ছেলেটাকে নিয়ে, যাকে ফারিয়া চেয়ারে বেঁধে মারছে। ডক্টর তো তাকে নিয়ে গেল, আর সেই 2 ডাক্তারকে কেবিনে নিয়ে যায়, কারণ তাদের অতটা ক্ষতি হয় নাই, কিন্তু সেই ছেলেটার অনেক ক্ষতি হয়েছে। ইভেন আমি নিজেও তার হাল দেখে ভয় পেয়ে গেলাম। আসলে সব পাওয়ারের খেলা, যার কাছে পাওয়ার থাকবে সেই বাদশা বেগম, আর যাদের কাছে ক্ষমতা থাকে না তারা সেই ক্ষমতাবান ব্যক্তিদের গোলামি করতে হয়। আমি আর তানভীর দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর ডাক্তার বের হলো। ডাক্তার, ছেলেটা এখন কেমন আছে? সে তো ভালো আছে, কিন্তু তার হাত ভেঙে গেছে, যা প্লাস্টার করে দেওয়া হলো। তবে তাকে এখন অনেক রেস্ট নেওয়া দরকার। আচ্ছা, আপনারা ছেলেটার কে হন? বন্ধু হই। ও, আপনাদের থেকে একজন আমার সাথে আসুন, আমি কিছু ওষুধ লিখে দিব, সেগুলো নিয়ে আসুন। তানভীর, তুই যা, আমি এখানে থাকি। ওকে। তারপর তানভীর চলে গেল, আর আমিও আসি কোনো মতে। চিন্তা করলাম কেবিনে গিয়ে একটু দেখে আসি ছেলেটার কি অবস্থা, আর তার বাসার ঠিকানা বা তার আব্বু আম্মু বা কোনো পরিচয় কারো নাম্বার নিতে পারি নাকি দেখি। আমি কেবিনে প্রবেশ করলাম, দেখলাম ভাইটা ঘুমাচ্ছে। যাক, ভালোই, এমনি যা মার খাইছে আল্লাহ রক্ষা করছে। আমি ছেলেটার বেডের পাশে চেয়ার টেনে বসে বসে মোবাইল টিপতে লাগি। কিছুক্ষণ পর ছেলেটার হোশ আসে, ছেলেটা নড়ে ওঠে। আরে ভাই, নড়িয়েন না, সোজা শুয়ে থাকেন। ভাই, আমি কোথায়? আরে আজব, হাতে প্লাস্টার ব্যান্ডেজ, এটা দেখার পরে বুঝেন না আপনি কই? আরে আপনি হসপিটালে। ভাই, আপনি কে? আপনার না কি? আমার নাম অন্তর। আর আপনার নাম কি? নাম সিয়াম। আচ্ছা সিয়াম ভাই, আপনার বাসার বা কোনো পরিচিত কেউ এর নাম্বার দেন, কল করে বলি। না ভাই, আমার আম্মু আব্বু আর একটা ছোট্ট বোন আছে। আমার নাম সিয়াম। না ভাই, আমার আম্মু আব্বু আর একটা ছোট্ট বোন আছে। আমরা মধ্যবিত্ত পরিবারের সদস্য। এখন আম্মু আব্বুকে যদি আমার এই কথাটা বলি, তাহলে তারা আমার জন্য দুশ্চিন্তা করবে। আমাকে আমার আব্বু আম্মু অনেক কষ্টে লালন পালন করছে, তাই আমিও তাদের জন্য কিছু করতে চাই। তাই আমি মন দিয়ে পড়াশোনা করে যাচ্ছি। কিন্তু ভাই, আজকে আমি ভুল করে সেই ফারিয়া ম্যাডামের সাথে ধাক্কা খাই। পরে সরি বলে চলে যাই, কারণ তারা ছিল অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা। আমিও অ্যাসাইনমেন্ট জমা দিয়ে ক্লাসের দিকে যাই, আর উনি আমাকে অনেক মারে। ভাই, আমরা মধ্যবিত্ত বলে আমরা মানুষ না। আমাদের কি অধিকার নাই স্বাধীনভাবে চলার? ভাই, এই ফারিয়া আর তার ভাই লিটন মিলে গোটা কলেজকে দখল করে রাখছে। এখন আমরা শান্তিতেও চলাচল করতে পারি না। আচ্ছা ভাই, থাকো সব কথা, এখন এটা বলেন এখন কেমন বোধ করছেন? এই তো ভাই, ভালো। থ্যাংক ইউ ভাই।
আমাকে সাহায্য করার জন্য। তবে আপনি আমাকে আনলেন কি করে? ফারিয়া তো ছাড়ার পাত্র না। আমি ছাড়িয়ে আনছি। আমরা কথা বলতেছি, তখনই তানভীর আসে। ভাই এখন কেমন লাগতেছে? এই তো ভালো, কিন্তু ভাই আপনি কে? ও আমার সাথে হয়ে আপনাকে আনছে। আমার নাম তানবীর। আর ভাই কথা বলিও না, রেস্ট নাও। অন্তর, ওনার বাসা নাম্বার নিছিস? না। অসুবিধা নেই, তবে ওনাকে উচিত বাসায় ফোন করে বলে দেওয়া, নাহলে টেনশন করবে। সিয়াম আমাকে যা যা বলে সব বললাম। সিয়াম ভাই আপনি আপনার বাসায় বলে দেন আপনি আপনার বন্ধুদের সাথে পিকনিকে গেছেন, কয়েকদিন পরে ফিরবেন। আসলে বাসায় বলবেন আপনাকে জোর করে নিয়ে গেছে। আচ্ছা ভাই। তারপর সিয়াম পরিবারের সাথে কথা বলে নেয়। রাত পর্যন্ত আমি আর তানভীর সিয়ামের কাছেই ছিলাম। আমি বাসায় ফোন করে বলে দিই আমার আজকে বাসায় ফিরতে দেরি হবে, নাহলে আব্বু আম্মু আবার চিন্তা করবে। রাতে আমরা তিনজনে খাবার খেয়ে নিলাম। সিয়াম ভাইয়ের 2 হাত ভাঙছে, আর অতিরিক্ত মার খাওয়ার ফলে তার শরীরের কিছু অংশ ফেটে যায়। সেগুলো ডাক্তারে ওয়াশ করে ব্যান্ডেজ করে দেয়। আর আমরা আমি আর তানভীর যে দুজন গার্ডকে আহত করলাম, তাদের শুধু কিছুটা ফ্র্যাকচার হয়। তবে আমি যাকে মারলাম তার মাথা ফেটে যায়। আসলে দরজায় খুব জোরেই বাড়ি দিয়েছি তাই। অন্তর, তুই চলে যা, আমি এখানে থাকি। আরে না, আমি থাকি, তুই যা। চুপ শালা, বাসায় যা, আমি থাকবো এখানে। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি গেলাম। আর কোনো কিছু প্রয়োজন হলে ফোন দিবি। তারপর তানভীর থেকে বিদায় নিয়ে চলে গেলাম বাসায়। সেখানে গিয়ে তো খেলাম এক বকা। কোথায় ছিলাম, এত দেরি হয়েছে কেন, আরো অনেক কিছু প্রশ্ন। পরে তাদের বলে একটা ভাই অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর আমাকে ওখানে ভাইয়ার হয়ে থাকতে হয়েছে। তারপর চলে যাই রুমে, আর সেখানে গিয়ে লেটিয়ে পড়ি আর দিলাম ঘুম। সকালবেলা আজকে কেন জানি ঘুম ভেঙে গেল, তাই আমিও উঠে ফ্রেশ হইনি। এরপর রেডি হয়ে চশমা নিয়ে চলে যাই নিচে। তারপর নাস্তা করে আপু আম্মুর থেকে বিদায় নিয়ে কলেজের জন্য বেরিয়ে পড়ি। কলেজে যেতে যেতে সিয়াম ভাইয়ের কথা মনে পড়লো, তাই চিন্তা করলাম কলেজ শেষ করে তার সাথে দেখা করব। তবে সকালে একবার কথা হয়েছিল, তবুও দেখা তো করা লাগবেই। আমি কলেজের দিকে রওনা দিলাম। দেখলাম সেখানে 7টা কালো কার গাড়ি দাঁড় করিয়ে রাখছে, মনে হয় কেউ আসছে। তাতে আমার কি, আমিও ক্যাম্পাসের দিকে হাঁটতে লাগলাম। তবে খেয়াল করলাম অনেকে আমার দিকে তাকিয়ে আছে। এখন প্রশ্ন হলো, আমি তো এখানে এখন আর নতুন না, তাহলে কেন তাকালো তারা? বাদ দে, আমি একটু চিল করি। হঠাৎ আমার সামনে লিটন ভাই আর তার বোন ফারিয়া এসে পড়লো। পরে মনে পড়লো কালকের ঘটনার কথা। সাথে সাথে লিটন রেগে এসে আমার গলা ধরে ফেলে আর পকেট থেকে পিস্তল বের করে আমার দিকে তাক করে। এই জানোয়ারের বাচ্চা, তুই আমার বোনের সাথে অসভ্যতামি করেছিস, আজকে তোকে মেরেই ফেলবো। লিটন আমার কলার ধরে আছে, সে আমাকে টানতে টানতে তার গাড়িটা ওঠায়। তবে সে টানা লাগে না, আমি নিজেই উঠে পড়ি। আজকে যেহেতু তাদের সাথে যাচ্ছি, আমার আজকেও ক্লাসমেট। লিটনের সাথে তার বোন ফারিয়াও গাড়িতে উঠল। আমি ফারিয়া লিটনের গাড়িতে আছি, কোনো ভয় বা চিন্তা কাজ করতেছে না, জাস্ট নর্মাল ভাবে আছি, মনে হয় কিছু হচ্ছে না। ভাইয়া, আজকে এই খ্যাতটাকে শেষ করেই ছাড়বা। কেন গো, আমি বলে তোমার কষ্ট হবে না? তুই আমার সামনে আমার বোনের সাথে এভাবে কথা বলতেছিস, আজকে তোর মৃত্যু অনিবার্য। আমি একটা মুচকি হাসি দিলাম। এই খ্যাত, তোর ভয় লাগতেছে না? কেমন ছেলে তুই? আমরা তোকে মারতে নিয়ে যাচ্ছি, আর তুই এভাবে একদম ঠান্ডাভাবে বসে আছিস। কি করব, মরবই যেহেতু, তাই একটু হেসেই মরতে চাই। কিছুক্ষণ পরে আমাকে একটা নির্জন জায়গায় নিয়ে আসা হয়। সেখানে আছে বালি আর বালি। আমাকে তারা টানতে টানতে বালির উপর দিয়ে ছুঁড়ে মারে, আর আমিও পড়েছি। আমার অবস্থা দেখে সেখানে দেখে ফারিয়া ও লিটনের গ্যাং মেম্বাররা মজা নিচ্ছে, আর আমিও চুপচাপ আছি। কি করব বলেন, নিরীহ একটা ছেলে আমি তো আর তাদের সাথে পারবো না, তাই আর কি চুপচাপ আছি। সেখান থেকে 2টো গার্ড এসে আমাকে সেই বালির মাঠে বসিয়ে দেয়, আর সেখানে থাকা গার্ডগুলো আমাকে ঘিরে তাদের হাতের পিস্তল তাক করে আমার দিকে। কি এখন কেমন লাগছে? এবার বুঝেছিস এই ফারিয়া কি জিনিস? কাল তুই আমাকে জোর করে কিস করেছিস, তাই না? আমার উপর কারো ছায়া পড়তে পারে না, আর তুই তো কাল আমাকে বড় জঘন্য একটা কাজ করে বসে আছিস।
বল তোর শেষ ইচ্ছে আছে কি না, নাকি ডাইরেক্ট উপরে যাবি? আমার ইচ্ছা বাদ দেন, আপনার কোনো ইচ্ছা আছে কিনা বলেন তো? এই তুই নিজের মৃত্যুতে আমাদের ইচ্ছে কেন জিজ্ঞাসা করতেছিস? না এমনি। ভাইয়া আমি ওকে নিজ হাতে মারতে চাই। তখনই লিটলের মোবাইলে একটা কল আসে। হ্যালো ভাই, কেমন আছেন? কি খবর আপনার? শরীর ঠিক আছে তো? ওপাশ থেকে। ভাই আমরা তো বালির মাঠ আছে না, সেখানে। কেন ভাই? ওপাশ থেকে। কি বলেন ভাই আপনি? সত্যি আপনি আসতেছেন? ভাই আপনি আসেন, তাহলে আপনার সামনে এক বেয়াদব অসভ্য ছেলেটাকে মারবো। আপনি আসুন ভাই। তারপর ফোন কেটে দেয়। তোর ভাগ্য অনেক ভালো রে, তুই আরো কিছুক্ষণ বেঁচে থাকবি, কারণ আমাদের মাফিয়া কিং ডেভিলের লেফট হ্যান্ডের সাথে কথা বলছি, আর সেখানে আসতেছে। কি বলিস ভাইয়া, উনি এখানে আসতেছে? হ্যাঁ রে বোন আমার, উনি আসতেছে। কিছুক্ষণ পরে দেখলাম 20টার মতো পাচারু গাড়ি এখানে আসে। তবে সেখানে একটা কার গাড়িও ছিল। সব গাড়িগুলো কালো কালারের ছিল। গাড়িগুলো থেকে অনেকগুলো গার্ড বের হয়, বলতে গেলে প্রায় 40-50 জনের মতো হবে, বা তারও বেশি হতে পারে, যাদের হাতে আছে বিভিন্ন রকমের অস্ত্র, যেমন ছুরি, পিস্তল, রাইফেল, শটগানস। তবে সব আধুনিক অস্ত্র, এখানে প্রাচীনকালের কোনো কিছুই নেই। সেখানে কার গাড়ি থেকে একজন বের হয়, সাথে সাথে আমি বসা অবস্থায় মাথা নিচু করে রাখি আর তাদের কথা শুনতে থাকি। ভাই আমি বিশ্বাস করতে পারছি না, আপনি আমার সামনে। তো কি অবস্থা তোর? আর ফারিয়া কেমন আছিস বোন? এই তো ভালো। ভাইয়া আপনি ডেভিলকে দেখেছেন? হ্যাঁ, আমরা 3 জন মিলে আমাদের মাফিয়া গ্যাং গঠন করলাম, আর আমি হলাম ডেভিলের লেফট হ্যান্ড। তাহলে ডেভিলের রাইট হ্যান্ড কে ভাই? তার নাম বলা যাবে না। ডেভিল বলে রাখছে তারা দুজনে আড়ালে থাকতে চায়, আর আমাদের যা বলবে তাই আমাদের করতে হবে। আচ্ছা, কে ফারিয়ার সাথে অসভ্যতামি করছে? আমি সেই ছেলেটাকে দেখতে চাই। ওই যে যে বালিতে মাথা নিচু করে বসে আছে, সেই ছেলেটা। তারপর তারা আমার কাছে আসতে লাগে। আমি তো চুপচাপ নিষ্পাপ শিশুর মতো মাথা নিচু করেই বসে আছি। কী বা করবো বলেন আমি? তাহলে তুই সেই ছেলে যে এই এলাকার মাফিয়ার বোনের সাথে অসভ্যতামি করছিস? মানুষ কি করে এত বোকামি করে? দেখি তো তোর চাঁদ মুখখানি। কী বা করবো বলেন আমি? বলে আমার গাল চেপে ধরে আর আস্তে আস্তে আমার মাথা তোলে। আমিও তার হাসি মাখা চেহারাটা দেখে একটা মুচকি হাসি দিলাম। আমার দেখে সেই লোকটার সাথে সাথেই আমার গাল ছেড়ে দেয় আর উল্টে পড়ে, আর আমিও দাঁড়িয়ে পড়ি। আমার পিছন থেকে পিস্তল বের করে আর সোজা সেই লোকটার দিকে তাক করি। লোকটা নিচে বালি উল্টে হয়ে আমার দিকে মুখ করে বসে আছে, আর বাকিরা এই কাণ্ড দেখে অবাক হয়ে গেল। কেমন আছিস পিন্টু ভাই? সবাই আমার কাণ্ড দেখে হা হয়ে আসে, বিশেষ করে লিটন ও তার বোন ফারিয়া। হুদাই কাবাবে হাড্ডি হওয়ার দরকার ছিল তোর? এদিকে ফারিয়া, লিটন ও তার গ্যাংয়ের সদস্য হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তারা হয়তো ভাবতে পারতেছে না এই ইনোসেন্ট ছেলেটা হঠাৎ ডেভিলের রূপ নিল কিভাবে। আর সবচেয়ে বড় কথা, আমি ফারিয়ার মাফিয়া কিং ডেভিলের লেফট হ্যান্ড পিন্টুর উপর পিস্তল তাক করে দাঁড়িয়ে আছি, যা দেখে যে কেউ অবাক না হয়ে পারবে না। সাথে সাথে লিটন ও পিন্টুর ঘাট আমার দিকে তাদের অস্ত্রগুলো তাক করে ধরল। এই কার দিকে পিস্তল তাক করেছিস তুই জানিস? আর তোর কাছে পিস্তল কোথা থেকে আসলো? কে তুই? তারপর দিলাম এক চিৎকার, সাথে সাথে 100-রও বেশি মানুষ বেরিয়ে আসে। তাদের হাতে ছিল বিভিন্ন প্রকারের রাইফেল, শটগান, পিস্তল, ছুরি, আর তারা ফুললি দেখতে একদম সৈনিকের মতো লাগতেছিল, কারণ তাদের শরীরে বুলেট প্রুফ জ্যাকেট ছিল। আর তার মধ্য তো আছে আরও নানান রকমের জিনিস, মানে ছোট ছোট অস্ত্র। আমার সেই গার্ডগুলোর ড্রেড লিটন ও তার বাহিনীদের চারিদিক দিকে ঘিরে ফেলল, আর সোজা তাদের দিকে রাইফেল, শটগান তাক করে ধরে। কিছুক্ষণ পরে ফারিয়াকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়, আর ফারিয়ার দিকে পিস্তল তাক করে। তবে যে ফারিয়াকে মাটিতে ফেলে দেয় আর পিস্তল তাক করে, সে একটা মেয়ে, তবে অন্যান্য মেয়েদের চেয়ে একটু আলাদা মেয়েটা। ফারিয়া মেয়েটাকে দেখে অবাক হয়ে গেল। শুধু মেয়েটাকে না, তাদের ঘিরে থাকা গার্ডগুলোকে দেখেও প্রায় অবাক।
আর পিন্টুর গার্ডগুলো সেই গার্ডগুলোকে দেখে সাথে সাথেই হাতে থাকা সকল অস্ত্র মাটিতে ফেলে দেয়। লিটন ফারিয়া তার দিকে দেখে অবাক চোখে তাকিয়ে আছে। আর আমি তো হাসতেছি, কারণ তারা তো নিজের পিছনে নিজেই বাস দিয়ে গেল। এই তুই কালকে নতুন আসা মেয়েটা না? এই তুই কাকে তুই বলতেছিস? মুখ সামলে কথা বল। তুই এখন গাইন পয়েন্টে আছিস, সোজা গুলি চালিয়ে দিব, সব বের হয়ে যাবে। রোকসানা, এই হারামজাদি চুলের মুঠি ধরে আমাদেরকে ছুঁড়ে মারো। সাথে সাথেই রোকসানা ফারিয়ার চুলের মুঠি ধরে আমার কাছে নিয়ে আসলো। আমি তোমাকে কি বললাম? বলছি চুলের মুঠি ধরে আমার কাছে ছুঁড়ে মারতে, তাহলে তুমি চুলের মুঠি ধরে আনলে কেন? সরি বস, আসলে চুলের এখানে ছুঁড়ে মারলে এত ব্যথা পাবে না, তাই চুলের মুঠি ধরেই নিয়ে আসছি। তবুও ভালোই করছিস। লিটন আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে, আর ফারিয়া তো আমার দিকে করুণ চোখে তাকিয়ে আছে। হয়তো তারা ভাবছে কি আমি, আর আমার কাছে এতগুলো গাছ আসলো কোথা থেকে। কিরে লেডি মাফিয়া, আমাকে না ভয় লাগছিল আর বলতেছিলে আমার মৃত্যু আসছে আর আমি একদম শান্তভাবে আছি কি করে? আসলে তোরা মনে করেছিস আমি অনেক ভদ্র, কিছুই জানি না। আর এমনি এমনি তোদের কাছে ধরা দিয়ে দেবো তো ভাবলি কি করে? একটা ছেলে যদি এই পরিস্থিতিতেও যদি শান্ত থাকে, তাহলে বুঝে নিস ছেলেটা পাক্কা 2 নম্বরই জিনিস। আমি তোদের জালে না, তোরা আমারই জালে আটকা পড়েছিস। আমি শুধু কলেজে আর এলাকায় তোদের তামাশা দেখতাম, কিছুই করতাম না। আর নিজের সকলের সামনে এমনভাবে প্রকাশ করলাম যাতে কেউ আমাকে সন্দেহ নজরে না দেখে। কে আপনি? ওলে বাবালে, হঠাৎ তুই থেকে আপনি হয়ে গেলাম কি করে? মামুনি, ভয় পাইছো মনে হয়? আসলে ভদ্রতা দেখাইছি বলেই তো ধোকা খেয়ে গেলা। দিস ইজ কল্ড অন্তর ইলিউশন। আর আমার মায়াই তো ধোকা খাবে। আর কি মনে করেছিস তুই? কে তুই? ওলে বাবালে, এই তো দেখি লিটন কাকু খেপে আছে। সাথে সাথেই পকেট থেকে সিগারেট বের করে তা ধরিয়ে নিই আর মজা করে টানতে থাকি। আমি আমি তো সাধারণ ভদ্র ছেলে, যে সবার বিপদে এগিয়ে আসে, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য পাগল, আর নিজেকে পরিপাটি করে রাখতে পছন্দ করে। লিটন, এখনো চিনিস নাই উনিকে, এখনো বুঝিস নাই। আরে যার পাওয়ার আর নাম দিয়ে তুই আর আমি ছোট ছোট মাফিয়ার গ্রুপ চালাই, উনি সেই ব্যক্তি। মানে অন্তর ভাই ওরফে আমাদের ডেভিল দ্য মাফিয়া কিং। অ্যান্ড নাও হি ইজ অ্যারাইভড। পিন্টির কথা শোনার সাথে সাথে লিটন ও ফারিয়ার চোখগুলো বড় বড় হয়ে গেল। তারা হয়তো ভাবতেই পারেনি তারা এত বড় ধরনের ধোকা খাবে। যে ছেলেটাকে তারা খ্যাত ছোট লোক মনে করত, বা যাকে তারা অতি সাধারণ মনে করে নিচু চোখে দেখত, আর যার সাথে এইটুকু দেখাইছে, আর সেই ছেলেটাই তাদের বাপ হবে। পিন্টু, তুই মরবি। ভাই, আমি কি করলাম? আমি তোদের ক্ষমতা দিলাম কেন? আর তোরা কি করছিস? বয়েজ, আমি আর রোকসানা ছাড়া সবার দিকে তোমাদের বন্ধুগুলো তাক করো। সাথে সাথে আমার গার্ডগুলো আমাকে আর রোকসানাকে ছাড়া বাকি সবার দিকে বন্দুক তাক করে দাঁড়ায়, এবং কি পিন্টুও তার ছেলেপেলের দিকেও। জানোয়ারের বাচ্চাগুলো, তোদের পাওয়ার কেন দেওয়া হলো? ভুলে গেছিস সব? আমাদের উদ্দেশ্য কি ছিল সব ভুলে গেছিস তোরা? ভাই, আমি কিছুই জানি না। আমি কালই দেশে ফিরেছি। কেয়ারলেস হলি কেন? এখন পছাতে হবেই তোদের। বয়েজ, হোল্ড ইউর ওয়েপেন। ভাই প্লিজ, আর একটা সুযোগ দেন প্লিজ ভাই, আমাদের মাইরেন না ভাই। ভুল যেহেতু করেছিস, এবার শাস্তি পেতেই হবে। লিটন সাথে সাথে লিটন দৌড়ে এসে আমার পায়ের উপর চাপটে পড়ে। ভাই, আমাকে ক্ষমা করে দেন ভাই, আমি আমার পাওয়ার পেয়ে এমন হয়ে গিয়েছিলাম। ভাই একটা সুযোগ দেন ভাই, আল্লাহর দয়া লাগে, আমাদের আর একটা সুযোগ দেন। ঠিক আছে, একটা সুযোগ পাবি, তবে তোদের একটা কাজ করতে হবে। জি ভাই, বলুন কি করতে হবে? কাল আমি কলেজে এসে যাতে শুনতে পাই এই এলাকায় এমপি ইজ নো মোর। আমার কথা শুনে লিটন অবাক হয়ে গেল, কিন্তু পিন্টু ঠিকঠাক ভাবে আছে। হয়তো পিন্টু বুঝতে পারছে আমি কেন এই কথাটা বলছি। কি কাজটা করবি নাকি আমি করব? ঠিক আছে ভাই, কাজ হয়ে যাবে। আর খবরদার, তোরা যে আমাকে দেখেছিস বা চিনিস বা আমি এই শহরে আছি, এইসব যাতে কেউ জানতে না পারে। আর আমার এখানে আসার খবর যদি ফাঁস হয়, তাহলে তোরা বুঝে নে আমি কি করব তোদের। আমার কথা শুনে লিটন আর পিন্টু ঠক গেলে। বয়েজ, রিল্যাক্স, তোমরা সবাই জায়গায় চলে যাও। বলের সাথে সাথে আমার গার্ডগুলো অস্ত্রগুলো নিচে নামিয়ে নিল, আর আমার সকল গার্ড চলে গেল। লিটন আর ফারিয়া, এদিকে আয়। জি ভাই, বলেন। কাল তোদের আরও একটা কাজ আছে। তোরা দুজনে গিয়ে কলেজের সকলের পা ধরে ধরে ক্ষমা চাইবে। আর যদি আমার কথা না শুনিস, প্রয়োজন পড়লে আমার সতীটা ফাঁস হোক, কিন্তু তোদের দুজনের একটা কেউ আস্ত রাখবো না। আর সোজা আমার সামনে থেকে যা তোরা। সাথে সাথে লিটন ও তার বোন ফারিয়াও চলে গেল। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে,
আমি যদি কালকের মেয়েটাকে মানে রোকসানাকে চিনেই থাকি তাহলে কাল এমন করলাম কেন? আসলে এটাই প্ল্যান ছিল, আমরা একে অপরকে চিনেও নাচানার ফান্ড করব। আর রোকসানাকে আমি এই শহরে আসতে বলি কারণ রোকসানা একটা শার্প শুটারের একজন লেডি হ্যাকার। সে আমাদের দলে আমাদের গ্যাং গঠন করার পর থেকেই আমাদের সাথে আছে। মেয়েটা এতিম, না হলে আমাদের গ্যাংকে আসতো না। কাল ইচ্ছা করে আমি আর তানভীর এই নাটক করি যাতে কেউ বুঝতে না পারে আমরা একে অপরকে চিনি। রোকসানাকে এখানে আনার উদ্দেশ্য হলো ওকে একটা ওয়েবসাইট হ্যাক করতে হবে, কারণ সেখানে বিভিন্ন খারাপ কাজের লিডিং হয়ে থাকে। তবে আমাদের মাফিয়া টিম গঠন করার কারণ হলো জনগণকে সুরক্ষিত রাখা, কিন্তু আমাদের নাম ও পাওয়ার অনেকেই খারাপ কাজে ব্যবহার করতেছে, যার জন্য আমাদের ক্রিমিনাল রেকর্ডও বাড়তেছে। তাই আমরা সেই ক্রিমিনালগুলোকে বের করে শেষ করে দিচ্ছি। এবার প্রশ্ন আসতেই পারে, আমি যদি ভালো কাজের জন্যই মাফিয়া টিম তৈরি করে থাকি তাহলে আমি কেন আইন শৃঙ্খলার বাহিনীর যোগ দিইনি? আসলে বর্তমানে পলিটিশিয়ানের হাতে আইন শৃঙ্খলার বাহিনী তাদের হাতের পুতুল হয়ে থাকতে চায় বা থাকতে হয়। আমি হতে চাই না তারা সেই আইন শৃঙ্খলার বাহিনীর মানুষগুলোকে নিজের ইশারা মতো নাচায়। তাই আমিও মাফিয়া হয়ে যাই, তবে এখন তো মাফিয়া কিং। ভাই, আমার সাথে চলেন, আমি আপনাকে বাড়িতে দিয়ে আসি। বাড়ি না, আমি হসপিটালে যাব। পারলে রোকসানাকে তার জায়গায় দিয়ে আস। ঠিক আছে ভাই। তবে ভাই, আপনি এই শহরে কি করতেছেন? আমি এখানে আসতাম না, কিন্তু আমি যখন শুনতে পারি আমার নাম আর পাওয়ার মিসইউজ হচ্ছে, তাই এখানে আসলাম। এখন কথা বলিস না, রোকসানাকে তার জায়গায় বরাবর দিয়ে আয়। আর রোকসানা, আমি তোমাকে একটা লিঙ্ক সেন্ড করব, সেই লিঙ্কের ওয়েবসাইট হ্যাক করতে হবে তোমাকে। জি বস। তারপর রোকসানা পিন্টুর সাথে চলে যায়। আপনাদের মনে এখন প্রশ্ন আসতেই পারে, আমি এখানে আছি মানে আসলে আমার আব্বু ট্রান্সফার আমি আমার মাফিয়া পাওয়ার দিয়েই করাই, কারণ আমি চাই আমি যেখানে যাই না কেন আমার পরিবার আমার সাথে থাকুক। আপনারা এবার বলেন, আমার আব্বু তো সরকারি চাকরিজীবী, তাহলে আমি তাকে এত সহজেই ট্রান্সফার করলাম কিভাবে? আসলে যখন মানুষের কাছে কোনো কিছু হারানোর থাকে তখন সেই মানুষটাকে আরও বেশি করে ভয় লাগানো যায়। আমি সেই অফিসারকে এমন ভয় লাগাই সে বাধ্য হয়ে এই কাজ করতে, মানে আমার আব্বুকে এই শহরে ট্রান্সফার করতে। আমিও একটা সিএনজি নিয়ে চলে যাই হসপিটালে। সেখানে গিয়ে সিএনজি ভাড়া দিয়ে হসপিটালে গিয়ে সিয়াম ভাইয়ের কেবিনে চলে যাই। সিয়াম ভাই সুন্দর করে শুয়ে আছে। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। থ্যাংক ইউ ভাই, বিপদে আমার পাশে থাকার জন্য। আরে ভাই, এটা আমার কর্তব্য। তানভীর, একটু সাইডে আয়, কথা আছে। তারপর তানভীরকে সাইডে নিয়ে যাই আর আজকে কি কি ঘটেছে সব বলি। মানে আমাদের পর্দা ফাঁস হয়ে গেছে। না, শুধু লিটন, তার বোন আর সেখানে থাকা গার্ডগুলোই জানে। আপাতত পিন্টু আর লিটনকে অর্ডার দিয়েছি সেই এমপি জানোয়ারকে সোজা নক আউট করে দেয়। এই জানোয়ারের অনেক রেকর্ড আমাদের কাছে আছে। জানোয়ারটা এতটাই জঘন্য কাজ করে বসে আছে যার কোনো ক্ষমা নেই। তার মানে এখন আমরা দুজন কিছু মানুষের কাছে পরিচিত পাই গেছি। মামা, কত ভালো লাগে টেবিলের রাইট হ্যান্ড হয়ে। জুতা খুলে মারমু শালা। তোরে আজ পর্যন্ত আমি কোনোদিন আমার রাইট হ্যান্ড ভাবি নাই, আর কোনোদিন ভাববো না। তুই আমার ভাই, আমার বেস্টু, আর একবার এই হ্যান্ডের কথা বলবি ডিরেক্ট তোর লেফট হ্যান্ড ভেঙে দিব। তাহলে মামা আমি বাথরুমে যাবো কেমন? আমার তো অনেক বড় সর্বনাশ হয়ে যাইব। শালা নাটক বন্ধ কর। আচ্ছা, রুকসানাকে লিঙ্কটা দিছিলি? না, বাসায় গিয়ে দিব। জানোয়ারের দলরা আমাদের সকলের সামনে খারাপ বানিয়ে দিল, তাদের একবার পাই শেষ করেই ছাড়বো। তারপর কিছুক্ষণ হসপিটালে থাকলাম, দেখলাম সিয়াম ভাইকে ডিসচার্জ করে দিল। সিয়াম ভাই, আপনি আমার সাথে আমার বাসায় চলেন। না ভাই, আমি অন্য কোথাও চলে যাব, যদি ফারিয়া আবার এসে আমাকে মারে। ভাই আমি প্রমিস করে বলতেছি, সে আপনাকে না কাউকে আর কিছুই করবে না। আপনি আমার সাথে আসুন। তারপর আমি আর তানভীর মিলে সিয়ামকে আমাদের বাড়িতে নিয়ে যাই। বাড়ি যাওয়ার আগে আমি আম্মুকে ফোন করে সব বলে দিই, তাই আম্মু গেস্ট রুমটা ঠিক করে রাখে। আমি আর তানভীর মিলে সিয়ামকে ধরে নিয়ে গেস্ট রুমে শুয়ে দিই আর রেস্ট নিতে বলে সিয়ামকে গেস্ট রুমে রেখে আমরাও গেস্ট রুম থেকে বেরিয়ে আসি। তারপর আমি আর তানভীর আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিই। আমার কাছে থাকা পিস্তলটা বের করে ড্রয়ারে রেখে দিই আর তাতে তালা মেরে দিই, কারণ আমি জানি এখন আর এটা প্রয়োজন হবে না। দুপুরবেলা সিয়ামকে কোনো মতে ধরে
আমি আর তানভীর মিলে হাত মুখ ধুয়ে দিই, তারপর তাকে ধরে নিয়ে যাই টেবিলে। আম্মু আমাদের খাবার দেয় আর আমরাও খেয়ে নিই। এরপর সিয়ামকে তার রুমে নিয়ে যাই আর ঔষধ ছিল তা খাইয়ে দিই আর তাকে রেস্টের জন্য তার রুমে রেখে দিই। আমি আর তানভীর আমার রুমে চলে যাই। সেখানে গিয়ে আমরা দুজনেই লেটিয়ে পড়ি আর শুয়ে থাকতে থাকতে ঘুমের রাজ্যে চলে যাই। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? সেখানে গিয়ে আমরা দুজনে লেটিয়ে পড়ি আর শুয়ে থাকতে থাকতে ঘুম চলে আসে। সন্ধ্যাবেলা আমরা শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর চলে গেলাম সিয়ামের রুমে। দেখলাম সিয়াম ভাই এখনো ঘুম। শ্যাম ভাই ওঠেন, সন্ধ্যা হয়েছে। শ্যাম ভাইয়া, আরো কত ঘুমাইবেন? এইরকম ভাবে ঘুমাইলে তো রাতের ঘুম বেহেশতে যাবে। হ্যাঁ, উঠতেছি তো রে ভাই। তারপর সিয়ামকে উঠিয়ে দিলাম আর সেও চলে গেল ফ্রেশ হতে। তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে আসলাম। ভাই, আবারও ধন্যবাদ আমার বিপদের সময় পাশে থাকার জন্য। আরে ভাই কয়বার বলবো, এটা আমাদের কর্তব্য। আচ্ছা ভাইয়ারা, আমরা কি বন্ধু হতে পারি? আসলে ভাই শব্দটা শুনতে শুনতে কান পচে গেছে। আসলে ঠিকই বলছেন, এই ভাইটা বলাও শোনা অনেক বিরক্তির লাগে। তবে অন্তরকে ভাই ডাকলে কেন জানি ভিতর থেকে অনেক ভালো লাগে। শালা আমাকে ভাই না ডাকলেও চলবে, শুধু পারলে ভাইয়ের মতো একটু রেসপেক্ট করিস, এতটুকুই আমার জন্য অনেক। আর পারলে দোলা ভাই বানা, সেটাতে আমার অসুবিধা নাই। হ্যাঁ, শালা তুই অ্যাভয়েড করতেছিস, বলে দিলাম কি খুশি। কিছুক্ষণ তানভীরকে ইচ্ছা মতো খেলানি দিই, যা দেখে সিয়াম হাসতে লাগে। কিরে তোরা এইরকম কুস্তি লড়তেছিস কেন? অন্তর ছাড় তানভিকে। আম্মু এই হারামজাদা অতিরিক্ত লেভেলের ব্রিটিশ। কেন? আমি কি তোরে এখনো বলছি বাবু খাইছো? শালা কুত্তা, তুই আজকে শেষ। বলেই দিলাম তানভীরকে দৌড়ানি। আসলে এই বাবু খাইছো ডায়লগটা শুনলে ইচ্ছা করেছে হারামজাদা আমার সামনে এটা বলে তার উদুম কেলাতে। পুরাই আচাইরা আর নেকামো মার্কা ডায়লগ, যা শুনলে মাথা পুরাই হ্যাং হয়ে যায়। তারপর আমরা চাচত মিলে নাস্তা করে নিই। এরপর আমি সিয়াম তানভীর আড্ডায় ব্যস্ত। আজকে পড়াশোনা বেহেস্তে। রাতের বেলা আব্বু আসে। এসেই আমার খবর না নিয়ে সোজা সিয়ামের খবর আর তানভীরের খবর নিতে ব্যস্ত। মনে হতে লাগলো এটাই কি আমার আব্বু, নাকি কেউ প্লাস্টিক সার্জারি করে আব্বুর চেহারার মতো করে চলে এসেছে। পরে আব্বুর ধ্যান গেল আমার দিকে। রাতে আমরা সকালে একত্রে ডিনার করি, তারপর সিয়ামকে ওষুধ খাইয়ে দিই আর শুয়ে দিই। আমি আর তানভীর আমার রুমে চলে যাই। সারা তানভীর কতবার বলেছে সে হোস্টেলে যাবে, আমি চাইতে দিইনি। আমি আর তানভীর ডিরেক্ট আমার রুমে গিয়ে ঘুম দিলাম। সকালবেলা অন্তর তানভীর অন্তর, তানভীর, কি রে হারামি হগল, কলেজে যাবি না? সাথে সাথে আমি আর তানভীর লাফিয়ে উঠি। কি রে শ্যাম, তোর এখানে কি? শালা যে রেস্ট কর, এখানে আসলি কেন? হ, এমনভাবে বলতেছিস মনে হয় আমি সিরিয়াস অবস্থায় আছি। আরে হারামি, আমার জাস্ট একটু শরীরে আঘাত লাগলো আর হাড়টাই তো ভাঙলাম, এতে এত সিরিয়াস হওয়ার কি আছে? শালারা ওঠ, কলেজে যাবি না? জি শ্যাম ভাইয়া, আমরা তো কলেজে যাই না, আমরা তো সারাক্ষণ আড্ডাবাজিতেই মেতে থাকি। শালা যা বেটা, আমি কলেজে যাইতে পারতেছি না কারণ আমার হাত ভাঙা বলে, না হলে আমি কি কলেজ মিস দিতাম? শালা আসলে বলতো, তুই কি সত্যি কলেজে পড়তে চাইতি নাকি অন্য কিছু? পড়তে যাইতাম, আর অন্য কিছুর জন্যেও। শ্যামের কথা শুনে আমি আর তানভীর থ হয়ে গেলাম। ওরে বাটপার! ওরে হিটলার! ডায়লগ বাজি বন্ধ কর, শালা কলেজে যা। তারপর আমি আর তানভীর উঠে ফ্রেশ হয়ে নিলাম। এরপর আমরা তিনজনে চলে গেলাম নাস্তা করতে। টেবিলে আমরা পাঁচজন বসা, আমি, আব্বু, আম্মু, তানভীর ও সিয়াম। আমরা নাস্তা করে নিলাম। যেহেতু সিয়াম অসুস্থ, তাই আমি তানভীরকে বললাম বাসায় থাকতে আর আমি কলেজে গেলাম। কলেজে আসার আমার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু সেই জানোয়ার এমপি মরছে কি না তা জানতেই আমি আসলাম। আর এমনিতেও দুদিন আমার কলেজ মিস গেছে। আমি কলেজ গেট দিয়ে ঢুকলাম। সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, কারণ তারা হয়তো ভাবছে কাল আমাকে যেভাবে নিয়ে গেছে মনে করলো কালকে আমাকে শেষ দেখতেছে। কিন্তু তারা তো আর জানে না আমাকে শেষ দেখবে নাকি আমি সবাইকে শেষ দেখাই। সাথে সাথে অবনী আমার কাছে দৌড়ে আসে। অন্তর, তুই ঠিক আছিস? আল্লাহ বাঁচাইছে রে, কাল একজন এসে আমাকে বাঁচায়, তবে তার চেহারা দেখি নাই,
তাকে দেখে লিটন আর তার ছেলেপেলে প্রায় ভয় পেয়ে গেছে। সে আমাকে সবার সামনে থেকে নিয়ে যায়, কিন্তু কেউ আমাকে একটা টোকাও দিতে পারে নাই। আমি আরও দেখলাম সেই ছেলেটাকে দেখে প্রায় সকলে ভয় পেয়ে গেছে, কিন্তু দুঃখের কথা সে হুডি আর মাস্ক পরে থাকার কারণে তার চেহারা আমি দেখতে পারি নাই। জানিস আমাকে লিটন ভাই যেভাবে নিয়ে গেছে, আমি তো মনে করছিলাম আমি শেষ। আচ্ছা, ফারিয়া তো বলছে তুই নাকি ওর সাথে অসভ্যতামি করছিস, তাই বলে এমন করছে? অসভ্যতামি? আর আমি, তাও ফারিয়াপুর সাথে? আমার মরার এত শখ নাই। আর তুই ভালো করে জানিস আমি এসব ঝামেলার মারপিট সহ্য করতে পারি না। আর আমি কিনা সেই লেডি মাফিয়া ফারিয়ার সাথে অসভ্যতামি করব? কাল ভুল করে ওনার সাথে একটু ধাক্কা খাইছিলাম, সেটাতেই উনি ক্ষেপে যায়। আর কাল তো আমাকে যেভাবে নিয়ে গেছে, আমার তো মনে হয়েছিল এই শেষ দেখা দেখলাম তোদের, কিন্তু আল্লাহ আমাকে বাঁচাইছে। উফ। যাক বাবা, তবে আমার মনে হয় সেই ছেলেটা আর কেউ নয়, মাফিয়া কিং ডেভিল। কারণ আর কারো ক্ষমতা নেই তোকে বাঁচানোর, তার সামনে সে এই শহরে চলে আসছে। যা শালা, এটা কি করলাম আমি? নিজেই আসার কথা নিজেই প্রকাশ করে দিলাম। এখন তো অনেক বড় সমস্যায় পড়বো আমি। আল্লাহ আমাকে সাহায্য করো। আল্লাহ, আমি মাফিয়া কিং ডেভিল হয়েছি, তার উদ্দেশ্য মানুষের পাশে দাঁড়ানো। আল্লাহ, তুমি একমাত্র আমাকে পারো সাহায্য করতে। মনে মনে কি বলিস, মাফিয়া কিং ডেভিল এই শহরে চলে আসছে? এবার তো আমার রক্ষা নাই। হঠাৎ আমার মোবাইলে কল আসে, আমিও রিসিভ করি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলতেছেন? ভাই আমি পিন্টু। ভাই এমপির খেল খতম, সেটাই বলতে ফোন দিয়েছিলাম। কি বলেন, আমি লটারিতে জিতে গেলাম? ও ভাই, কি মজা। আসলে অবনী পাশে আছে বলেই এইভাবে কথা বলতেছি। ভাই নিশ্চয়ই আপনার পাশে কেউ আছে। আচ্ছা পরে কথা বলবো, রাখি ভাই, খোদা হাফেজ। আমার টিকিট এসে আমি নিব। তারপর ফোন কেটে দিলাম। কিরে, তোর আবার কি হয়েছে? আমি একটা লটারি জিতেছি, সেখানে ফার্স্ট প্রাইজ হচ্ছে দুদিনের জন্য কক্সবাজারে ঘুরতে যাওয়ার সুযোগ ফ্রিতে। ওই তুই একা যাবি? আমার তো আর জিএফ নাই যে তাকে নিয়ে রোমান্টিক মুহূর্ত পার করব। সারাক্ষণ জিপ জিপ করিস, বান্ধবীকে নিয়ে গেলে কি হয়? আচ্ছা যা, নিব তোরে খুশি। কবে যাবি সেটা বল। চিন্তা করিস না, গেলে তোকেও নিয়ে যাব। কিছুক্ষণ পরে একটা কালো গাড়ি আসে আর সোজা ক্যাম্পাসে থামে। এই গাড়ি থেকে লিটন ও ফারিয়া বের হয়। তা দেখে আমিও নাটক শুরু করে দিলাম। আমি সোজা অবনীর পিছনে লুকিয়ে পড়ি। কি রে, তুই আমার পিছে গেলি কেন? অবনী, আমাকে ওরা মারতে এসেছে, প্লিজ আমাকে বাঁচা। আসলে এরা আমাকে মারবে। হোয়াট এ জোকস। এরা আমার কাছে আসতে গেলেও গুলি খেয়ে মরে পড়ে থাকবে, কারণ ক্যাম্পাসের আমার কিছু গার্ড ছদ্মবেশে আকারে ঘুরে বেড়াচ্ছে। সন্দেহজনক কেউ কাউকে দেখলেই তার দিকে নজরদারি শুরু করে দেবে, আর যদি সিরিয়াস কিছু পায় তাহলে কথা ছাড়া গুলি করে দিবে। ক্যাম্পাসের সকলের লিটন ও তার বোনের দিকে তাকিয়ে আছে, আর আমার দিকেও। তারা হয়তো ভাবছে লিটন ও ফারিয়া আসছে আমাকে মারতে, কিন্তু তারা তো আর জানে না যে যাকে তারা সিধা সাদা ভদ্র ছেলে মনে করতেছে, আসলে সে একটা ছদ্মবেশী শয়তান। আমি আপনাদের সকলের কাছে কিছু কথা বলতে চাই। এতদিন আমি ও আমার বোন আপনাদের উপর অনেক অন্যায় করে ঘুরে বেড়ালাম, কিন্তু কাল আমি রিয়েলাইজ করলাম আমি আপনাদের সাথে অন্যায় করেছি। আজ আপনাদের জায়গায় আমি হলে আমারও অনেক কষ্ট হতো, তাই আমি ও আমার বোন ফারিয়া সবার কাছ থেকে ক্ষমা চাচ্ছি। আমি অবনীর পিছন থেকে ইশারায় সাহায্য বললাম স্যার ম্যাডামদের পা ধরে ক্ষমা চাইতে, সাথে সাথে তারাও লেগে পড়ে। না হলে তো গোপনে বা প্রকাশ্যে হোক তাদের সোজা নক আউট করে দিতাম। অন্তর, এটা কি হলো রে? আমিও তো হয়ে গেলাম কাণ্ডটা দেখে, কিন্তু হঠাৎ তারা এত পরিবর্তন হয়ে গেল কিভাবে? মনে হয় কেউ তাদের ডোজ দিচ্ছে। ঠিকই বুঝছিস বান্ধবী, তাদের সেই লেভেলের ভয় ডোজ দেওয়া হয়। মনে মনে। কিছুক্ষণ পরে একটা একটা ছেলে চিৎকার করে উঠলো। আমি তো প্রায় ভয় পেয়ে গেলাম। ছেলেটা দৌড়ে আমাদের কাছে চলে আসে আর বলে, আমাদের সেই এলাকার সেই জানোয়ার এমপি খুন হয়েছে। এই কথাটা শোনার পর সবাই অবাক হয়ে গেলাম, কারণ তারা ভাবতেও পারেনি মাফিয়া কিং ডেভিলের সাথে যার কন্ট্যাক্ট আছে সে কিনা খুন হবে। আসলে আগেই বলেছিলাম এই জানোয়ারকে আমি চিনি না, সে নিজেকে মাফিয়া কিং ডেভিলের লোক বলে পরিচয় দিছে আর কাজ করে বেড়েছে, কিন্তু সে তো আর জানে না ডেভিলের উদ্দেশ্য কি। তাই সে আমার নাম মিসইউজ করে মরতে হয়েছে। আই এম ডেভিল ফর ডেভিলস। অবনী, এটা কি বললো সে? এমপি খুন ইয়েস, হয়েছে? এই জানোয়ারটা মরছে। যাক, আজ অনেক ভালো লাগতেছে, আমারও ন্যায় বিচার পেয়ে গেলাম। এমপি মৃত্যুর খবর শুনে সকলে তো খুশি, কারণ এমপি মানুষটা তো খারাপ, তাই কেউ তার মৃত্যুতে আফসোস করলো না। আমি ডেভিল হওয়ার মূল উদ্দেশ্য হলো নিরীহ মানুষের পাশে দাঁড়ানো ও তাদের ন্যায় বিচার পাইয়ে দেওয়া। আর তবে ন্যায় বিচার না পাইয়ে দিতে পারলেও
নেই বিচার তো করতে পারলাম। আর সত্যি অনেক ভালো লাগতাছে, কারণ আজ আমি গোটা কলেজের মানুষের মুখের হাসির কারণ। সত্যি আজ মনে হচ্ছে আমি ডেভিল হওয়াটা সার্থক হয়েছে। আজ আমার কারণ লিটন ও ফারিয়া মাফিয়াগিরি বন্ধ হয়ে গেল, আর জানুয়ারি এমপি খতম। আর সকলেই মহা খুশি, কারণ তারা এখন থেকে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, মজা করতে পারবে, আর কেউ তাদের আটকাতেও পারবে না। এভাবে ছদ্মবেশী ডেভিল মানে সকলের সামনে ইনোসেন্ট হয়ে 3টা মাস কাটিয়ে দিলাম। 3 মাস পর আমি, সিয়াম, তানভীর, অবনী, রোকসানা আমরা 5 জনে ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছি। হঠাৎ তানভীর বলে উঠল, অন্তর, আমি কিছুদিনের জন্য চট্টগ্রাম যাব। কেন? সেখানে কে আছে রে তোর? শালা, আমার অনেক সার্টিফিকেট সেখানে, তাই গিয়ে সার্টিফিকেট নিব আর কয়েকদিন ঘুরেও আসি। নাকি তুই আর অন্তর মিলে কক্সবাজারে যাওয়ার প্ল্যান করতেছিস? এই হারামি বলছিল আমাকে নিয়ে যাবে, কিন্তু এখনো পর্যন্ত নিল না। হায় রে খোদা, মায়ায় এমন ভান করতেছে মনে হয় আমি তার কোন যুগের বিএফ লাগি। তো লাগিস না তুই। আর বিএফ শুধু বয়ফ্রেন্ড হয় নাকি বেস্ট ফ্রেন্ডও হয়? এই রে অভিনয় রে, আমি তো মনে করলাম তুই আমাকে প্রপোজ করবি, কিন্তু তুই তো আমাকে 2 কেজি স্যাকা দিয়ে দিলি। হঠাৎ তানভীরের আগমন। তবে সে এখন গার্ড ছাড়া চলাফেরা করে, কারণ কলেজে আবার কিসের গার্ড লাগে? হুদায় শো অফ করে লাভ আছে? অন্তর, তোমাকে আমার কিছু বলার আছে। আমাকে? আমাকে আবার কি বলবেন আপু? কি নাটকটাই করে বাবারে, যে কেউ ধোকা না খেয়ে পারবে না। এই শয়তানটা তো এই কয়েক মাসে সকলের মন জয় করেই বসে আছে, কিন্তু সবাই তো আর জানে না এ আসলেই একটা ভদ্র শয়তান। মনে মনে বললাম। আমি দেখলাম ফারিয়া কি যেন ভাবতাছে। আপু কিছু কি বলবেন? একটু সাইডে আসবা প্লিজ? ফারিয়া আমাকে সাইডে কেন ডাকতেছে? নাকি কোনো গোপন কথা বলতে চায়? না, যেতে তো হচ্ছে মনে মনে। আমিও ফারিয়ার সাথে কলেজের এক সাইডে গেলাম। বলেন, কি বলবেন? এরপর যা করলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না।